তো ভাই প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি নাজমা হাসান নয়ন বলতেছি। আল মাহসান নয়ন, জি। আচ্ছা, তো নয়ন বয়স কত এখন? আমার এখন 24 24 এর মতো বয়স, ঠিক আছে। তো নয়ন, আপনি এখানে গল্প বলতে এসেছেন, মানে আপনি এই অনুষ্ঠানটা সম্পর্কে কি জানতেন আগে থেকে নাকি কারো কাছ থেকে শুনেছেন? না না, আমি আরো অনেক আগ থেকে ঢাকা FM 90.4 বিভিন্ন মানুষের গল্প বলা শুনি, বা যারা আসে বিভিন্ন গল্প বলে আর কি। তো ম্যাক্সিমাম সময় শুনি, তো আমি খুঁজে পাই না যে আসলে আমারও তো জীবনে অনেক গল্প আছে, তো আমি খুঁজে পাচ্ছিলাম না মাধ্যমটা যে আসলে আমি সরাসরি কার সঙ্গে কথা বলবো, বা আমারও তো জীবনের অনেক গল্প আছে। আমি যদি আসলে এই বিষয়গুলো হয়তো বা আমি নিজেকে ধন্য মনে করবো বা নিজেকে ভালো লাগবে। জি জি। অনেক সময় এটা কনফিউজ থাকেন অনেকেই, বাট আমরা বুঝি না যে আসলে আমাদের শ্রোতারা কেন কনফিউজ হন। একটা নাম্বার একেবারেই নির্ধারিত, এটা চেঞ্জ হয় না, এবং এই নাম্বারটা একবার শুধু আপনার সেলফোনে সেভ করে রাখলেই হয়। এমন হতে পারে আপনি সেভটা করে রাখুন যার হয়তো আপনার নিজের গল্প না, কিন্তু আপনি এমন একটা মানুষকে জানেন যার গল্পটা আপনার কাছে মনে হতে পারে যে রেডিওতে প্রচার করার মতো, তো তাকে গিয়ে আপনি নাম্বারটা দিতে পারেন, তাকে গিয়ে আপনি উৎসাহ দিতে পারেন। কারণ আমরা মনে করি একটা গল্প একটা কমিউনিটিকে চেঞ্জ করে দেয়। পৃথিবীতে যত বড় বড় মহিষী মানুষদের আপনারা কথা শোনেন, সেগুলো কিন্তু গল্প আকারেই হয়তো লিখিত ফর্মেটে আমাদের কাছে এসছে। সো গল্পটা খুব ইম্পর্টেন্ট, স্টোরিটা খুব ইম্পর্টেন্ট। জি, আমার জন্ম জেলা হচ্ছে রংপুরে। জি, বর্তমানে আপনি রংপুরেই থাকছেন? হ্যাঁ, রংপুরে। আপনি কি রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেন নাকি যেভাবে বলছেন সেভাবে? না, আমি যেভাবে কথা বলতেছি এভাবেই কথা বলি। আমি আপনাকে বলবো যে আপনি একদম বন্ধুর সাথে যেভাবে কথা বলেন, জি, ফিল ফ্রি, আরামসে গল্পটা করেন। জি, শুরু করেন প্লিজ। আমার জন্ম হচ্ছে রংপুর ডিস্ট্রিক্টে। আমার জন্ম খুব ছোট্ট একটা ফ্যামিলিতে, মানে ছোট্ট একটা পরিবারে। আমার মা যখন আমাকে জন্ম দেয় আর কি, জন্ম দেওয়ার পরে জন্মগ্রহণ করার পরে আমার মার প্রথম বাচ্চা আমি, বা আমার মার প্রথম বাচ্চা হওয়ার পরে সবাই, আমার দাদি আছে যারা বা নানু নানি যারা আছে, তারা একটু খুশি হয় যে প্রথম বাচ্চা। বাবা কি করতেন আপনার? আমার বাবা কিছু করে না, কৃষি কাজ করতেন। হ্যাঁ, কৃষি কাজ করতো। মা হাউস ওয়াইফ ছিলেন, বাসায় কাজকর্ম করতো, বা পাশের আশেপাশে যাদের বাসায় কাজকর্ম করে খাইতো, এভাবে দিন যেত। মানে খুবই দরিদ্র একটা পরিবার। আপনি দরিদ্র বলতে একদম খুবই দরিদ্র আর কি, যার মা মানুষের বাসায় কাজকর্ম করতো, বাবা কৃষি কাজ করতো, এভাবে সংসার চলতো। যা হোক, পরে আমি জন্মের পর থেকে আমার কেন জানি একটা মানে অসুস্থতা, জন্মের পর হওয়ার পর দেখা গেছে মার বুকের দুধ পান করতে পারি না বা খাইতে পারি না। তারপরে আমার মারও বিভিন্ন প্রবলেম ছিল, বা মা আরও আগ থেকেই, মানে আমি যখন গর্ভে থাকা অবস্থায় আমার মার পেটে একটা টিউমার ছিল। আমি আসলে শুনি নাই, জানি না, মানে আমার খালা যারা আছে বা ফুপি যারা আছে তাদের কাছ থেকেই শুনতে পেরেছি আর কি। আমি পেটে থাকা অবস্থায় আমার মার পেটে টিউমার ছিল, প্লাস আমিও ছিলাম। তো সাধারণ মহিলাদের প্রেগনেন্সি অবস্থায় পেট যেরকম থাকে তার থেকে একটু আমার মার পেটটা একটু বড় বা বেশি বড় দেখা যায়। তো অনেকে বলে যে মানে হয় টুইং বেবি হবে বা 2টা বাচ্চা হবে আর কি। তো যাই হোক, একটা সময় আমি জন্মগ্রহণ করলাম, দেখা গেছে তখনও ওই যেমন ছিল তেমনই আছে পেট আর কি। বাচ্চা ডেলিভারি হয়ে গেলে একটু ভিনিশ হয় আর কি, স্বাভাবিক হয়ে যায়। তো তখন ওই একই অবস্থা আছে। তারপরেও মানুষ অনেকজন অনেক কথা বলা বলি করে। আমি তো জন্মগ্রহণ করলাম আল্লাহর রহমতে ভালোভাবে বাসায়। পরে আমার ওই সমস্যা আর কি, সমস্যার জন্য বিভিন্ন জায়গায় ঔষধ খাওয়ায়। তখন তো আজ থেকে 24 বছর প্রায় আগের ঘটনা। তখন দরিদ্র ফ্যামিলি, বা ভালো চিকিৎসা দেওয়ার মতো কোনো রকম আর্থিক অবস্থা ছিল না, বা কোনো কিছু ছিল না আর কি, যার জন্য বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারে নাই। গ্রাম্য কিছু ডাক্তার আছে, তাদের কাছ থেকে ঔষধ নিয়ে আসছে, বা দেখা গেছে গ্রাম অঞ্চলে যে কবিরাজ থাকে, যারা কবিরাজের ঔষধ খাওয়াইছে আর কি। খাওয়ানোর পরে বেশ কিছুদিন পরে দেখা গেছে আস্তে আস্তে এটা বড় হতে থাকে আর কি, বড় আকার ধারণ করতে থাকে। হ্যাঁ, টিউমারটা। মানে আপনি এটা জন্মের পরের অবস্থা না জন্মের পেটে থাকা অবস্থা? না, এটা জন্মের আগ থেকে এরকম অবস্থা ছিল, বাট আমি যখন জন্মগ্রহণ করি তারপরেও কিন্তু ক্রমাগত বেড়ে যাচ্ছে আর কি, বাড়তেছে। তো পরে যখন বাড়তেছে তখন ওই ডাক্তার কবিরাজ দেখায়, আসলে অল্প দিয়ে তো কোনো কিছু হয় না। তখন ভালো কোনো চিকিৎসার প্রয়োজন ছিল, বড় কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু দারিদ্রতার অভাবে সেটা হয়ে ওঠেনি। যা হোক, পরবর্তীতে আর কি
5 মাস বয়স আমার যখন আর কি, এরকম চিকিৎসা দিতে দিতে চিকিৎসাধীন অবস্থায় আমার আম্মা আর কি মারা যায়। আমার যখন জন্মের 5 মাস বয়স তখন আমার আম্মা মারা যায় আর কি। আম্মা মারা যাওয়ার পর আমার বাবা তো কৃষি কাজ করে, আমার দাদি আছে বাসায়, আর আমার খালা খালু আছে বা মামা মামি যারা আছে তারা বা ওদের বাসায়, আর আমি তো এখানে। তখন সেই সময়টা নাম কি রাখা হলো ওই সময়টাতে? তখন আর কি ইয়াতে ওই নাজমা নামই রাখা হতো। নাজমা। হ্যাঁ, কিন্তু আপনি এখন হচ্ছেন নয়ন। হ্যাঁ। পুরো নামটা এখন কি বললেন? নাজমা হাসান নয়ন। নাজমা হাসান নয়ন, এই নামটা ব্যবহার করেন আপনি পুরোটাই? জি জি, বা নয়ন ইউজ করি আর কি। নয়ন ইউজ করেন, কিন্তু কারণ যেহেতু এখন আমি না, সেটা তো অন্য গল্প। আমি এই কারণেই নামটা জিজ্ঞেস করেছি যে আপনি ওই সময়টাতে পরিপূর্ণভাবেই একটা মেয়ে। আচ্ছা, তো নাজমা। জি জি জি। তো এমন তো অবস্থায় তারপরে এখন আমাকে নিয়ে কি করবে? বাবা তো মানুষের বাসায় কাজ করতে না গেলে পেট চলে না, পেটে ভাত যায় না। তখন আমাকে কি করবে? পরে আমার দাদি আমাকে লালন পালন করে আর কি 2-4 মাস। দেখা গেছে এমন কষ্ট যে একটা বাচ্চার যখন এখন জন্মের পর মা মারা যাচ্ছে, বিভিন্ন হরলিক্স বা বিভিন্ন ধরনের খাবার, গরুর দুধ, অনেক কিছু খাওয়াচ্ছে বা নিজে না পারলেও মানুষে হেল্প করতেছে। তখনকার ক্যাপাসিটিটা বা তখনকার পরিস্থিতিটা এমন একটা ছিল, দেখা গেছে যার একটু আছে তাদেরই প্রয়োজন মিটতো না। আচ্ছা। আর অন্যকে কি দিবে, এরকম একটা পর্যায়ে ছিল। গ্রাম অঞ্চল তো এরকম। তো পরে দেখা গেছে আমার দাদি কি করতো, ওই গরুর দুধ কিনতে পারতো না বা এগুলা দামি কোনো কিছু খাওয়াইতে পারতো না। তো আমাকে তো একটা বাচ্চা যেহেতু আছে, দেহে প্রাণটা আছে, যতদিন থাকে আর কি, একদম মানে নিস্তেজ ছিলাম। আমার হাত পা একদম চিকনা চিকনা ছিল, মানে খুবই চিকনা ছিল। যাই হোক, মানে ধরে নিয়েছে তো বাঁচবে না, যেভাবে যে কয়দিন থাকে আর কি, একটা দেহে প্রাণ আছে, কিছু তো অন্তত দিতে হবে মুখে আর কি। তো কি করতো তখন, খুবই অভাব ছিল। ওই গ্রামাঞ্চলে গরুকে খাবার দেয় আর কি, যে ইয়াগুলা ওই চাড়ি বলে গ্রামাঞ্চলে আর কি। চাড়িতে খাবার খাওয়ার পরে ওই চাড়ির মানে মেঝেতে বা চাড়ির তলায় কিছু অংশ ভাত রেখেই যায় বা থেকেই যায় আর কি। ওই ভাতটুকু কি করতো আমার দাদি ওখান থেকে নিত আর কি, মানে ভাতগুলো উঠায় নিত, নিয়ে পানিতে ধুয়ে আমাকে লবণ তেল দিয়ে আমাকে খাওয়াইতো আর কি। তো এভাবে মানে গরুর খাবারের উচ্ছিষ্ট। হ্যাঁ হ্যাঁ, গরুর খাবারের, গরু আছে না অবশিষ্ট যারা, বা কিছু কিছু লোক আছে যাদের আর্থিক অবস্থা একটু সচ্ছল, গরু বাসায় গ্রামাঞ্চলে থাকে, গরুকে খাবার দেয়। তো সেই খাবারটুকু ওই গরু খাবার পরে দেখা গেছে ওই গরুর শাড়িতে নিচের অংশে কিছু থেকেই যাইতো আর কি। তখন এই খাবারটুকু আমার দাদি কি করতো, উঠাই নিয়ে ওই পানিতে ধুয়ে লবণ দিয়ে আমাকে খাওয়াইতো আর কি, মানে ইয়া করে মিক্সড করে খাওয়াইতো। পরে এভাবে যখন চলতে থাকলো, তো আমি তো সুস্থ হই না আবার মরেও যাই না, এমন একটা অবস্থা। তো এমন অবস্থায় কি করে একজন জীবিত একটা বাচ্চা, ছোট মাসুম বাচ্চা, ফেরেশতা বলে যে ফেরেশতার তো তাকে তো আর গলা টিপে হত্যা করা সম্ভব না। তো এখন কি করবে, মেরে ফেলতেও পারে না, খাবার পর্যাপ্ত পরিমাণ দিয়ে বেঁচে রাখবে সেটাও করতে পারে না। তো এভাবে চলতে থাকা অবস্থায় একটা সময় আমার গ্রাম প্রতিবেশী আর কি, খালা হচ্ছে সম্পর্কে আমার মার চাচাতো বোন, তো সে তার 2 ছেলে। তো সে বলতেছে, আচ্ছা সে তো মেয়ে মানুষটা আমার মেয়ে নাই, আমি দেখি তার দায়িত্বটা নিই, বা ঠিক আছে আমাকে দিয়ে দেন। আমার দাদিকে বলতো, চাচি মানে নাজমাকে আমাকে দিয়ে দেন, হ্যাঁ ওকে আমাকে দিয়ে দেন, আমি দেখি ওকে একটু চিকিৎসা দেই বা কি করতে পারি ওর জন্য, আমাকে দায়িত্বটুকু যদি দেন আমি তাহলে নিব। তো পরবর্তীতে আমার বাবা, সবাই বলে বাবাকে বিয়ে করার জন্য যে আসলে বাচ্চাটার তো একটা গতি হওয়ার দরকার, বা কয়েকই বাবা বলে যে ও বাচ্চা বাঁচে, বাবা অ্যালাউ করে না। বা মা মারা যাবার পরে যখন আমি এরকম নিস্তেজ, সবাই বলে বাচ্চা বাঁচবে না, তখন আমার বাবা এ বিষয়টা একটু মাথায় নেয় না যে আসলে এটা আমার মেয়ে, বা এটাকে আমি কি করব, ও এরকম সমস্যা বা অসুস্থ, আমি কোথাও নিয়ে যাই কারো কাছে, ডাক্তারের কাছে বা কবিরাজের কাছে নিয়ে যাই, সুস্থ করার চেষ্টা করি, এগুলো আমার বাবা করতো না। আমার বাবার ধান্দায় আমার বাবা থাকতো, আমার বাবার কাজকর্ম আমার বাবা করতো। তো যাই হোক, একটা সময়ে উনি নিল আর কি, প্রতিবেশী খালা হচ্ছে, উনি আমার দায়িত্ব নেওয়ার পরে আমাকে বিভিন্ন জায়গায় ডাক্তার নিয়ে যায়, কবিরাজের কাছে। উনিও আশেপাশের প্রতিবেশীদের বাসায় কাজকর্ম করে
সংসার চলায় আর কি। ওনার হাজব্যান্ড প্রতিবন্ধী হুম আর দুটা ছেলে। তো তখন তো উনি তো সেই তো আমাকে নিচে জাস্ট একটা মানবিকতার খাতিরে যে বাচ্চাটা মরে যাচ্ছে, আমারও মেয়ে নাই, দেখি নিয়ে একটু লালন পালন করি আর কি। তো এরকম হবার পরে পরে করতেছে আর কি, ওই ডাক্তার কবিরাজ দেখায়। ডাক্তার কবিরাজ দেখার পর বিভিন্ন জায়গায় দেখানোর পরে একটা সময় দেখা গেছে আমি একটু সুস্থতার দিকে আর কি, আচ্ছা একটু মানে হাত পা নাড়াচাড়া করি ভালো, বা চোখ মেলি, বা কথা বলতে হা হু বাচ্চাদের মতো এরকম করি আর কি। তখন তো সবার মুখে একটু হাসি ফুটলো যে না, বাচ্চাটা মনে হয় আসলে বাঁচবে। তো যা হোক, তারপরে এভাবে সুস্থ হচ্ছি না। এখন ওই এর মতো অবস্থায় চিকিৎসা চলতেই থাকে। ওই ডাক্তারে বাজারে আর কি হোমিওপ্যাথিক ঔষধ যেটাকে বলে, সেই হোমিওপ্যাথিক ঔষধের একটা কোর্স দিত 6 মাস খাওয়ানোর জন্য। তো এটা 6 মাস খাওয়াইতো উনি। মানুষের বাসায় কাজ করে নিয়ে আসে, দেখা গেছে যখন যা পারে ডাক্তারকে দিত, তাতেই ডাক্তার হ্যাপি থাকতো, ঠিক আছে বাচ্চাটাকে বাঁচান তবু যদি বাঁচে। তারপরে এভাবে নিয়ে আসে, ওষুধ খাওয়ায়, একটু সুস্থ হই। তারপরেও এভাবে চলতে দীর্ঘ 5 বছর চলে যায়। সাধারণত তো এখন বাচ্চারা 2 বছর বা 1 বছর বয়সে হাঁটতে পারে, একটু 1.5 বছর বয়সে পরিপূর্ণ হাঁটতে শিখে। তো এভাবে 5 বছর হয়ে গেছে, তারপরেও আমি হাঁটতে পারি না, আচ্ছা উঠে দাঁড়াইতে পারি না আর কি। মানে এতটাই দুর্বল? হ্যাঁ, এতটাই দুর্বল, শরীর নিস্তেজ। আমি জাস্ট হাঁটুকু বলি বা কথাটুকু বলি এতটুকু, কিন্তু আমি উঠে দাঁড়াবো, আমার বয়স 5 বছর তখন, তো আমি উঠে দাঁড়াইতে পারি না। আচ্ছা, আমি উঠে দাঁড়াইতে পারি না, তো এটার চিকিৎসা কি? তখন একটু আরও ওর থেকে একটু ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করলো। একটা সময় দেখা গেছে 6 বছর যখন বয়স, আরও 1 বছর পরে ডাক্তার বলতো কি যে ওই বারান্দায় একটা লাঠি বেঁধে দিয়ে লাঠিটাতে ওর হাতটা রশি দিয়ে বাঁধি দিয়ে ওকে একটু এইদিকে ডাকেন আবার ওইদিকে ডাকেন, এরকম ডাকাডাকি করলে পরে দেখা যাক কি হয়। পরে যখন ডাক্তার এই সলিউশনটা দিল, বাসায় এসে তারা সেটাই করলো। বারান্দার পিলারে আর কি 2 সাইডে একটা লাঠি বেঁধে দিয়ে আমার হাত রশি দিয়ে ওইটার মধ্যে বাঁধি দেওয়া হতো, দাঁড় করায় আর কি। তো আমি তো পড়ে যাই, উঠতে পারি না। তো এরকম থাকতে দেখা গেছে একটা সময় আল্লাহর রহমতে একটু হাঁটতে পারতেছি বা হাঁটা শিখলাম দীর্ঘ 6 বছর পরে। তখন দীর্ঘ 6 বছর পরে আমি একজন মানুষ হিসেবে হাঁটতে শিখি, বা একটা বাচ্চা হিসেবে হাঁটতে শিখি। তো যাই হোক, হাঁটতে শিখলাম। হাঁটার পর তো আমার বয়স তো এদিকে অনেক চলে গেল। তারপরে আরেকটু সুস্থ হইলাম আল্লাহর রহমতে। আল্লাহ যতটুকু সুস্থ করলো, করার পরে বলে যে ঠিক আছে বাচ্চাটাকে স্কুলে দে। সবাই বলে, যখন আমার বয়স 8 বছর তখন, বা একটু চলাচল করতে পারি, দৌড়াদৌড়ি করে ঘুরতে পারি, খেলতে পারি, এরকম। তো তখন আর কি বলার পরে আমাকে স্কুলে দেওয়া হয়, প্রাক স্কুলে, গ্রামের যে প্রাক স্কুলগুলো থাকে ওই স্কুলে দেওয়া হয়। তো গ্রাম এই পাশ থেকে ওই অল্প একটু যাতায়াত, তো এইটুকু যাতায়াত করলাম, পড়াশোনা করলাম। আল্লাহর রহমতে আল্লাহ যতটুকু ভিতরে দিয়েছেন মোটামুটি লেখাপড়ায় ছিলাম আর কি, বা পড়তাম। যা আশা করতে প্রায় ক্লাস মানে ইবতেদায়ী পাশ করলাম আর কি, ব্রাক স্কুল পাশ করলাম। ক্লাস 5-এ পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে পাশ করলাম। পাশ করার পরে আমাকে ক্লাস 6-এ ভর্তি করে দেওয়া হলো। ক্লাস 6-এ ভর্তি করে দেওয়ার পর আমি চলতেছি স্বাভাবিক, এভাবে চলতেছি, এখন আর কোনো প্রবলেম নেই। আগের যে প্রবলেমগুলো সে সবগুলো সলভ হয়ে গেল, মোটামুটি একটা ব্যবস্থা হয়ে গেছে ইনশাআল্লাহ। খাওয়া দাওয়ার ব্যবস্থা সেরকম নাই, যেমন ওই খালা কি করে, মানুষের বাসায় যতক্ষণ কাজ করে নিয়ে আসে না ততক্ষণ আমাকে না খেয়ে থাকতে হতো। দেখা গেছে আমি স্কুলে গেছি, আমাকে ছেঁড়া সালোয়ার জামা পরে যাইতে হতো স্কুলে, বা জামা থাকতো না অনেক সময়। স্কুলে যাইতাম, বান্ধবী যারা ছিল তারা বলতো এই দেখো ওর জামাটা ছেঁড়া, এভাবে হাসাহাসি করতো আর কি। খারাপ লাগতো। বাসায় এসে বলতাম, এরকম মুখজনে আমাকে এভাবে বলে, তো কয় আমাদের নাই, কি করব আমরা, তো এভাবে চলতে হবে। তখন কি করে, যাদের বাসায় কাজ করে বা আশেপাশে যারা থাকে তাদের কাছে আর কি নিয়ে আসে যে মেয়েটা তো একটু পড়াশোনা করে, একটু স্কুলে ভালো জামা পরে যাওয়া লাগে, তোদের মেয়ের থাকলে একটু দে।
তো অনেক সময় যাদের থাকতো পর্যাপ্ত, তাদের পর্যাপ্ত পরিমাণের থেকে থাইতে যদি বেশি থাকতো বা তারা ইউজ করছে যেগুলা ইউজ করে ফালাই দিছে, এগুলা থেকে কিছু দিত আর কি। আচ্ছা। তো আমি আবার ওগুলা পরে পরে স্কুল করতাম। তো এভাবে যাচ্ছে, ক্লাস 6 চলে গেল, ষষ্ঠ শ্রেণী। তারপরে সপ্তম শ্রেণীতে যখন উঠলাম, আমি সপ্তম শ্রেণীতে উঠার পর আমার যে মেয়ে হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যে এটা প্রয়োজন বা মিনস, আপনি যেটাকে বলছেন যে মানে ন্যাচারালি মেয়ে হওয়ার যেই ব্যাপারটা থাকে প্রকৃতিগতভাবে, আপনি সেভাবেই তখন একটা মেয়ে হলেন। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তো আমি জন্মগত সূত্রে একজন মেয়ে, আমি তো আমার স্বাভাবিক চলাফেরা, মানুষের সঙ্গে খাওয়া দাওয়া, উঠা বসা, মেয়ে বান্ধবী, মেয়েদের সাথে খেলা, সব কিছু আমার মেয়েদের মতো। তো পরে আর কি বাসা থেকে করলো, আমাকে নাক ফুটো করে দেওয়া আছে। মেয়েদেরকে যেভাবে একটা বাবা মা বা সমাজ বা পরিবেশ বা মানুষ যে দৃষ্টিতে দেখে, বা মেয়েদের নিয়ম কানুন যেগুলো থাকে, সেভাবে আমাকে চলা হচ্ছে বা সেভাবে চলতে দেওয়া হচ্ছে। তো আমার নাক ফুটো করে দেওয়া হয়, কান ফুটো করে দেওয়া হয়। দেওয়ার পরে আমি তো আমার শারীরিক প্রবলেম আর কি, যেটা মিনস বলে আর কি, এটা প্রবলেম না, এটা খুবই ন্যাচারাল। এটা খুব ন্যাচারাল, এবং এটা নিয়ে এখন আমি দেখি যে স্কুল কলেজে এটা নিয়ে খুব সুন্দরভাবে সহপাঠ শিক্ষাক্রম সেখানে বলা হচ্ছে, শেখানো হচ্ছে, জীবনের একটা অংশ। যদিও আমাদের সামাজিকতায় এগুলো নিয়ে কথা বলা ট্যাবু মনে করা হয়, এগুলো নিয়ে কথা বলা কি বলে, এটাকে ভালো চোখে দেখা হয় না, মনে করে এটা একটা গোপন বিষয়। কিন্তু এটা আসলে জীবনের একেবারে প্রাত্যহিক জীবনের একটা অংশ। এটা নিয়ে আসলে এতটা বেশি কনজারভেটিভ হওয়ার কি আছে? এবং বলতো আমাদের ধর্মে কিন্তু এটা নিয়ে আরও খুব সুন্দরভাবে, আরও ওপেনলি এটাকে ডিসকাস করা হয়েছে, কিন্তু এটাকে না বোধক চোখে দেখা আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। জি বলেন। তারপর হ্যাঁ, তারপরে এটা হয়, রেগুলারও হচ্ছে। এখন এভাবে চলতে আমি আমার মতো চলতে আছি। পূর্বের যে সমস্যা কিংবা পূর্বের যে অসুস্থতা বা যে প্রবলেমগুলো ছিল, এগুলো আল্লাহ হয়তো বা আমার জীবন থেকে দূরীভূত করে দিল, এটা আমি নিজের কাছে মনে করতেছি। বা আমি বাবা মা বলতো, বা আমার আছে না ছোটবেলার কিছু অংশ অনেকের স্মরণ থাকে, যে আসলে আমার ছোটবেলায় আমি এরকম করছি, ওরকম করছি, এগুলো খেয়াল থাকে আর কি। তো আমারও কিছু কিছু অংশ মনে পড়ে যে আমার জীবনে এরকম এরকম ছিল। তো তারপরে চলতেছি আমার মতো, আমি চলতেছি, ভাবলাম যে আমার জীবনের সমস্যার সমাধান বুঝি হয়ে গেল আর কি। আল্লাহ তাআলা এখন মানুষের ভাগ্যে, কার ভাগ্যে কি রাখছে এটা তো কেউ বলতে পারবে না, বা বলাটা খুবই মুশকিল ব্যাপার। তিনি ভালো জানেন তার মহিমা কাকে কিভাবে পরিচালিত করবে, তাছাড়া অন্য কারো বোঝার সাধ্য নেই আর কি। আমি আমার মতো করে মনে করতেছি যে আমার জীবনের সমস্যাগুলোর বুঝি সমাধান হয়ে গেল, কিন্তু না, আমার ধারণাটা ছিল ভুল। তখনও আমার জীবনের সমাধান কিন্তু হয়ে যায়নি, কিন্তু পরবর্তীতে যে এগুলার থেকেও আমার জীবনে ভবিষ্যতে আরো বড় ঝড় আসতে পারে, কিংবা এর থেকেও করুণময় কোনো একটা ঘটনা কিংবা কোনো কিছু আমার জীবনে ঘটে যাইতে পারে, এটা তো আমার কল্পনার বাইরে ছিল। এটা তো আমি কখনোই কোনোদিন ভাবিনি। এই জন্যই বলা হয় তুমি যে অবস্থায় আছো শুকর করো, পরিস্থিতি তোমার খারাপ হতে পারে। জি জি, আলহামদুলিল্লাহ। তো এমতো অবস্থায় আমি চলতেছি। চলা অবস্থায় আমি যখন ক্লাস 8-এর পরীক্ষা দিলাম, স্বাভাবিক মেয়ে মানুষ থাকা অবস্থায় আমাদের বাসা থেকে আমাদের পরীক্ষার সেন্টার ছিল প্রায় 27-28 কিলো দূরে। তো ক্লাস 8-এর পরীক্ষা, জিএসসি পরীক্ষা হতো আমাদের, দেখা গেছে একদিন পর পর একটা করে হতো। তাই এত দূর থেকে যাতায়াত সমস্যা ছিল, বা আমার তো কেউ নাই যে আমাকে প্রতিদিন নিয়ে যাওয়া আসা করবে, বা গাড়িতে করে যাতায়াত করতে গেলেও দেখা গেছে একটা পরীক্ষা দিয়ে আসলে পরের দিনে পরীক্ষা থাকে, এটার পড়াশোনা কমপ্লিট করতে আবার একটু রিস্ক হয়ে যায়। তো ওইখানে আমাদেরকে থাকতে হইতো। তো মেসে থাকতাম। তো আমি এই যে পড়াশোনার ব্যাপারটা একটু বলি, পড়াশোনা করতেছি ক্লাস 6 থেকে ক্লাস 5টা তো একটু যায়, যেভাবেই যায়, পড়াশোনার খরচাটা একটু কম বা লাগে না অত বেশি। আর ব্র্যাক স্কুলে পড়তাম, তো ওই ম্যাডামরা তো জানে যে গরিব মানুষের বাচ্চা পড়াশোনা করতেছে, একটু চালায় নেয় আর কি সবার দিয়ে। তো ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে আমার মানে পাঠ্য বইয়ের সমস্যা, পাঠ্য বইগুলো হয়তো স্কুল থেকে দেওয়া হতো, কিন্তু সলিউশন যেগুলো প্রয়োজন ছিল, দেখা গেছে এগুলোর পর্যাপ্ত পরিমাণ আমি পাই নাই। পর্যাপ্ত পরিমাণ বলতে পাইনি, দেখা গেছে ক্লাস 6-এ আমি 2টা একটা হয়তো বা পাইছি এরকম, তারপরে ক্লাস 7-এ হয়তো বা 2-4টা পাইছি এরকম। তো আবার দেখা গেছে ওই খালা অনেকের কাছ থেকে চাই নিয়ে আসতো পুরানা, যেগুলা পুরানা থেকে অনেক সময় সিলেবাস মিলতো, অনেক সময় মিলতো না। এভাবে অনেক কষ্ট করে আমি পড়াশোনা করছি, যে পড়াশোনা চালিয়ে যাচ্ছি আর কি।
হয়তো নিজের মধ্যে এটা আমার ইচ্ছা ছিল বা আল্লাহ তাআলারও রহমত ছিল বা আল্লাহ তাআলা এভাবে পরিচালিত করবেন হয়তো বা, যার জন্য আমারও চেষ্টা ছিল। তো আমি চেষ্টা করতেছি পড়াশোনা করার জন্য। তো এভাবে চলতেছে। তো ক্লাস 7-এ যখন উঠলাম তখন একটু আস্তে আস্তে যত ক্লাস বাড়তি হচ্ছে বা বড় হচ্ছে তত আমার প্রবলেমগুলো চাপতেছে। মানে যেমন ধরেন খাতা কেনা লাগে বা পরীক্ষার ফি দেওয়া লাগে, তারপরে সলিউশন কেনা লাগে। আমার বান্ধবী যারা আছে তাদের দেখা গেছে একটা করে বইয়ের সলিউশন 2টা করে আচ্ছা বা এরকম সলিউশন। তো পরীক্ষা দিতে গেলাম 8-এর পরীক্ষা, ক্লাস 8-এ, তখনও আমার কিন্তু আমার 2-4টা হয়তো সলিউশন আমি পাইছি, তাও আবার পুরানাগুলা। অনেক সময় মেলে না, সিলেবাস মেলে না। তো বান্ধবী সহ একসঙ্গে একই রুমে থাকি, একটা রুমে ছিলাম 4 জন। তো ওই 4 জন মিলে পড়ি আর কি, একসঙ্গে পড়লে ওদের কাছে যাই, কাছে গিয়ে ওরা পড়তেছে, জাস্ট আমি দূর থেকে একটু দেখার চেষ্টা করি যে আসলে কোন কোশ্চেনগুলো পড়তেছে, আমি একটু নলেজ নেই এখান থেকে। তো তারা বলতে, ধুর তুই আমাদেরকে ডিস্টার্ব করিস না তো, একটু আমার কাছে মানুষ থাকলে আমার পড়া হয় না, প্লিজ তুই একটু চলে যা। তা আমি কই প্লিজ তোকে ডিস্টার্ব করবো না, আমি জাস্ট তুই পড়বি, আমি জাস্ট বসে থাকবো। কয় কি মানুষ থাকলে আমার পড়া হয় না, তুই চলে যা প্লিজ, চলে যা, এভাবে বলে। মানে আপনি ওর শুনে শুনে একটু মুখস্থ করতেন? হ্যাঁ, না ও দেখা গেছে অনেকে জোরে পড়ে, আবার অনেকে মনে মনে পড়ে। আপনি বইটা দেখতেন আর কি? হ্যাঁ, আমি জাস্ট ওর বইটা যে কোশ্চেনটা ও পড়তেছে আমি জাস্ট একটু চোখ বুলাবো বা দেখবো যে আসলে কোশ্চেনটা কি কেমন বা অ্যান্সারগুলো কী রকম, সলিউশনগুলো এগুলো দেখার চেষ্টা করতাম, কিন্তু আমাকে দেখতে দেওয়া হতো না। ওরা বলতো মানুষ থাকলে নাকি ওদের পড়া হয় না, মানুষ থাকলে ওদের সমস্যা হয়, যার কারণে ওরা আমাকে তাড়ায় দেয় আর কি। মানে ওরা তো আসলে বুঝতো না যে আপনার নিডটা আসলে কি? না, বুঝতো অবশ্যই, হ্যাঁ অবশ্যই বুঝতো, কিন্তু তারা জানতো। বা আমার দেখা গেছে আমার গ্রামে 2 জন বান্ধবী ছিল, আর আরও বাইরে অন্যান্য গ্রামে ছিল। তখন তো আমি ক্লাস 8-এ পড়ি বা 8-এ জেএসসি পরীক্ষা দিই, তখন সবাই তো স্বাভাবিক ক্লাস 8-এ যখন পড়াশোনা করে সব সম্পর্কেই সবাই জ্ঞাত বলতে গেলে। তো জানে যে ওর ফ্যামিলি এরকম বা ওর বাবা নেই, মা নেই। তারপরে সরি, আমি আর একটা বিষয় এখানে ভুলে গেছিলাম আর কি। তারপর আমার জন্মের যখন 5 মাস বয়সে মা মারা গেল, এভাবে অন্যের দায়ে দেওয়া হলো, অন্যের আশ্রয়ে আশ্রিত আমি হলাম। তখন 16 মাস বয়স যখন আমার, তখন আমার বাবাও মারা যায় আর কি। হ্যাঁ, যখন 16 মাস বয়স তখন আমার বাবাও মারা যায়। বাবা মারা যাবার পরেই আমাকে এই দায়িত্বটা অন্যের কাছে দেওয়া হয় আর কি। আচ্ছা, তাহলে আপনি আপনার স্মৃতিতে আপনার বাবা মাকে আপনি দেখেননি? হ্যাঁ, না, আমি আমার বাবা মার কোনো চিহ্ন পাইনি বা আমার মনে পড়ে না যে আমার এই বাবা মা। গল্পগুলো আপনি শুনে শুনে বড় হয়েছেন, যে গল্পগুলো আপনি এখন করছেন? সবার কাছে শুনছি, যেমন আমার খালা জীবিত আছে, আমার খালা বলছে, বা আমার মামা আছে তারা বলছে এই এই ঘটনা এরকম এরকম। রাইট। ক্লাস 8-এ যখন আমি পড়ি আর কি, জেএসসি পরীক্ষা দিচ্ছি বান্ধবীদের সঙ্গে, এভাবে কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিলাম আর কি। তো আল্লাহর রহমতে পরীক্ষাতে রেজাল্ট যেটুকুই আসে, আমার 3.94 ছিল মনে হয় তখন আর কি। পাস করেছেন আপনি? হ্যাঁ, পাস করছি। যা হোক, পরবর্তীতে ক্লাস 9-এ যখন উঠলাম, জেএসসি পাস করলাম, ক্লাস 9-এ উঠলাম। ক্লাস 9-এ যখন উঠি, ক্লাস 9-এ উঠার বুঝি 5-7 মাস গেছে আর কি, এভাবে গেছে। হঠাৎ করে আমার মেয়েলি যে প্রবলেমটা হয় আর কি, পিরিয়ড, এটা ইন টোটাল বন্ধ হয়ে গেল আর কি। আচ্ছা, ইন টোটাল বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে আরও কিছু একটা ঘটনা ছিল, আমি বলতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে যখন আমি ক্লাস 9-এ পড়ি, 9-এ পড়া অবস্থায় এই সময়কালে জেএসসি পরীক্ষা যখন দিতে গেছি আমি, ওখানে ম্যাসে থাকলাম। ম্যাসে থাকা অবস্থায় এক ছেলের সঙ্গে আমার পরিচয়। ও তখন, আমি যখন ক্লাস 8-এ জেএসসি পরীক্ষা দিই, ও তখন ইন্টার পরীক্ষা দেয় আর কি, মানে হয় কি ওখানে কি জানি করে। যা হোক, ওর সঙ্গে তখন আমার পরিচয় হওয়াতে একটা ভালো লাগা তৈরি হয় আর কি তার আর আমার মধ্যে। ওকে, মানে আপনার জীবনের ফার্স্ট লাভ বলবো কি? হ্যাঁ, প্রেমের সম্পর্ক ছিল ছেলেটার সঙ্গে? আচ্ছা, ফার্স্ট এটা। তো ওর সাথে আমার লাভ তৈরি হয়ে যায় বা একে অপরকে খুব। কি নাম ছিল ছেলেটার? নাম বলা যাবে নাকি বলতে চাচ্ছেন না? নাম না, আমি নামটা না বলতে চাই। সমস্যা নেই। ও কি আপনার স্কুলেই পড়তো? না, ও আমার পার্শ্ববর্তী এলাকার কেউ ছিল? পার্শ্ববর্তী এলাকার, মানে অন্য স্কুলে পড়তো আর কি। আমি মেসে ছিলাম, মেসে থাকা অবস্থায় ওর সঙ্গে আমার দেখা আর কি। আচ্ছা, ও অন্য মেসে ছিলেন? স্কুলে আপনি মেয়ে হয়ে মেসে ছিলেন মানে? মেসে ছিলাম মানে ওই যে পরীক্ষা দেওয়ার জন্য, ক্লাস 8-এ জেএসসি পরীক্ষা দিচ্ছি যখন, তখন আর কি। তো আমি পরীক্ষা দেওয়া অবস্থায় মেসে ছিলাম বান্ধবীদের সাথে। ওই
পরীক্ষা দেওয়া অবস্থায় ওই ছেলের সাথে মেয়েদের আমার- মেসে হ্যাঁ মেয়েদের সঙ্গে, এবং এক রুমে আমরা 4 জন ছিলাম, আচ্ছা, আমার আচ্ছা। যে বান্ধবীগুলো ছিল 4 জন ছিলাম। তো থাকা অবস্থায় ওই ছেলের সাথে আমার পরিচয় হয় আর কি। পরিচয় হওয়া একটা সময় দেখা গেছে অনেক ওই প্রায় আমি মনে হয় 1 মাস 10 দিন 12 দিনের মতো ওখানে ছিলাম আচ্ছা। মেসে। ওই সময়টাতে ওই ছেলেটার সঙ্গে একটা ভালো হ্যাঁ, সম্পর্ক তৈরি হয়। ওই Okay. সময়ে তৈরি হয় আর কি একটা সম্পর্ক। তৈরি হবার পরে তার সাথে আমার কথাবার্তা চলতে থাকা অবস্থায় যখন আমি পরীক্ষা শেষ হয়ে গেল, পরীক্ষা শেষ হয়ে আমি চলে আসব, আচ্ছা। তখন আমার কিন্তু ফোন টোন নাই, বা আমি খাইতেই পাই না বলতে গেলে, আমার ফোন কোথায় আগে পাবো করতে আমি। right. তো পরে কি করে, ও আমাকে একটা ফোন দেয় আর কি। যাই বা হোক, এখন ফোন দিল, ফোন দেওয়া অবস্থায় আমার পরীক্ষা শেষ হইলো, আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে অবস্থায় পরীক্ষার পরে যে সময়টা থাকে রেজাল্ট বের হওয়া পর্যন্ত আর কি, সে সময়টা পর্যন্ত তো আমি বাসায় অবসর। এটা কি ক্লাস 9 এর কথা বলছেন? না, ক্লাস 8-এ। ও ক্লাস 8 এর মানে জেএসসি পরীক্ষার পরের ঘটনা। হ্যাঁ, Okay. ক্লাস 8-এ জেএসসি পরীক্ষা দিয়ে বাসায় আসলাম, রেজাল্টের অপেক্ষা করতেছি বাসায় আর কি। তখন তো আমি সম্পূর্ণ অবসর। তো ও আর কি আমার সাথে যোগাযোগ করে ফোনে, যে কি অবস্থা, কেমন আছো, ভালো মন্দ, এগুলো যা হয় আর কি। একটা সময় কথা বলতে বলতে দেখা গেছে পরবর্তীতে আমাকে ডাকে সে তার সঙ্গে মিট করার জন্য। ঠিক আছে, অনেক দিন হয় তোমার সাথে, প্রায় 2 মাস হয় দেখা হয় না, তুমি আসতে পারবা কি, তুমি আসতে পারবে না, আমি যাব, তোমার সঙ্গে আমি দেখা করব। যা হোক, আমার সঙ্গে দেখা করার পর তখন তো একটা বয়স, যা হোক ক্লাস 8 পার হয়ে ক্লাস 9-এ পড়বো এরকম। তো আমার বয়স তো মোটামুটি ছিল। তারপরে তারপরে এদিকে আমার বয়সটা প্লাস ছিল, কারণ আমি জন্মের যে পরে যে আমি দীর্ঘ 6 বছর পরে হাঁটা শিখলাম, এই দিকের বয়সটা আমার একটু প্লাস ছিল, তখন আমার বয়সটা একটু বেশি ছিল। তো যা হোক, সব কিছু বুঝতাম। তারপরে ওর সঙ্গে আমি মিট করার পরে এখন আবেগের বশে বলেন আর প্রেমের সম্পর্কেই বলেন, ও আমাকে আর কি যেভাবে হোক আমাকে একটা মানে ওর শারীরিক সম্পর্কে জড়ায় আর কি। এভাবে 2-3 দিন প্রায় শারীরিক সম্পর্ক হয়। শারীরিক সম্পর্কটা হবার পরে আমার প্রায় 20 দিন হবে সম্ভবত, বা 1 মাস হয়নি, আমার গতবারে পিরিয়ড হয়ে গেছে। তারপর ওর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হবার পরে আবার নেক্সট টাইম যখন পিরিয়ড হবে, তখন নেক্সট টাইম আর পিরিয়ড আসে না আমার। আচ্ছা, সো ইউ আর কনফিউজ যে অ্যাকচুয়ালি আচ্ছা। প্রবলেমটা কোথায়, মানে কোনো কিছু দুর্ঘটনা ঘটে গেল কিনা। হ্যাঁ, Right, okay. এরকম একটা কনফিউজ ছিল। বা যখন আসতো না, হয় সাধারণত আমার জানা মতে, বা আমরা জানি মেয়ে মানুষ যে শারীরিক অসুস্থতার জন্য অনেক সময় মেয়েদের পিরিয়ড অফ হয়ে থাকে আর কি। তো এটাও হয় না, তখন আমি সেভাবেই মনে করলাম। তারপরেও মনে একটা কনফিউজ ছিল যে আমি তো বুঝতাম সব কিছু, ভালো মন্দ সব কিছু বুঝতাম। তো মনে হতো যে আসলে তার সঙ্গে তো আমি শারীরিকভাবে বা মেলামেশা করছি বা তার সঙ্গে ছিলাম, এখন আমার আসলে অনেক কোনো দুর্ঘটনা ঘটে গেল কি না। তো যাই হোক, পরে না, এরকম কোনো কিছু না। পরে আম্মাকে বাসায় যারা আছে তাদেরকে বললাম, বা ভাবি যারা আছে তাদেরকে বললাম, তারা বিষয়টা দেখে, হয় না, কোনো ক্রমেই এগুলা আসে না আর কি। মানে ঔষধ খাই আর কি, বিভিন্ন ঔষধ খাওয়া, ঔষধ ডাক্তারের কাছে যাচ্ছিলেন নাকি মানুষের পরামর্শ শুনছেন? মানুষের পরামর্শ শুনে ওই ভাবি যারা আছে তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ঔষধ খাওয়ায়। তারপরে এর মাঝখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে এর মতো অবস্থা আমি ওই ছেলেকে জানাই এই ঘটনাগুলা। ওকে। যে আসলে এরকম আমার কেন জানি প্রবলেম। তো মানুষে তো আমার ভাবি আছে, বা বাসায় আছে, ও আছে, অনেক কথা বলি করে আর কি, যে কোনো হইলো কি না। তো তখন ও কি করে, যে হ্যাঁ হতেও পারে, যে এরকম বলে আর কি। বলার পরে আমাকে ও আর কি একটা ঔষধ সেবন করায়, মানে ও ডাক্তারের কাছে বলে যে এরকম, মানে এটা তো শিওর না, কনফার্ম না যে আসলে আমার পেটে বেবি আসছে কি না, এটা তো আমরা না, কিন্তু তারপরেও এটা ধারণা করে নেওয়া হয়েছে যে হ্যাঁ আপনি কনসেপ্ট করেছেন। হ্যাঁ, কনসেপ্ট করছি। তো এর ভিত্তিতে আমাকে ও আবার ঔষধ নিয়ে আসে, সেবন দেয় আর কি, যে ঠিক আছে তুমি এটা এইভাবে খাও, তাহলে তোমার এটা ঠিক হয়ে যাবে, এভাবে বলে আর কি। তো আমিও তো সেটা শিওর মনে করলাম, তখন ওই ঔষধগুলো কিন্তু সেবন করি আমি।
ওষুধগুলো সেবন করার পরে দেখা গেছে 20 দিনের মতো আর কি, এরকম পরে আমার ভিতরে পেটের মধ্যে ব্যথা অনুভব হয়, শুধু ব্যথা ব্যথা করে, ব্যথা অনুভব হয়, ব্যথা করতে থাকে। আমি বাসায় বলি, মাকে বলি, সবাইকে বলি এরকম এরকম কেন লাগে, এরকম সমস্যা। ডাক্তারের কাছে নিয়ে যায়, কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে বলে যে ওটা কোনো সমস্যা না, ওটা কোনো সমস্যা না। তারপরে এরকম পেট ব্যথা করতে আসি, করা অবস্থায় প্রায় একদিন হঠাৎ আর কি, দিনটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারের দিবাগত রাত্রে আমি ঘুম থেকে উঠি ভোরবেলা। ঘুম থেকে যখন মানে এটা এই যে এখান থেকে শুরু হচ্ছে আমার জীবনের একটা মানে আবারও একটা প্রবলেম বা আবারও সমস্যায় জড়াচ্ছি। তো যা হোক, ঘুম থেকে উঠার পরে আমি মাথাটা ঘুরে আসে, মানে বাথরুমের চাপ আসে আর কি। বাথরুমে যাবার উদ্দেশ্যে বেড থেকে উঠি, বেড থেকে উঠার সঙ্গে সঙ্গে আমি মেঝেতে পড়ে যাই, মাথা ঘুরে মেঝেতে পড়ে গিয়ে আবার স্বাভাবিকভাবে উঠে দাঁড়াই বেডে এরকম করে হেলান দিই আর কি। দেবার পরে চোখ খোলার চেষ্টা করি আমি। তো চোখ আমি খোলার চেষ্টা করি, খুব মানে চেষ্টা করি যে চোখগুলো খুলতে পারতেছি না এরকম। তো অনেক সময় হয় না, ঘুম থেকে উঠলে চোখ লাগে, একটু অন্ধকার লাগে, এটা স্বাভাবিক। তো আমি ভাবতেছি এরকম কিছু, চোখ খুলতেছে না, ঠিক আছে চোখ না খুলুক, আমার নিজের রুম বা দরজা কোন দিকে আনুমানিক এটা তো বোঝা যাবে যে আসলে আমার রুমের দরজা এই দিকে। তো আমি দরজার উদ্দেশ্যে পা বাড়াচ্ছি। তো দরজার উদ্দেশ্যে যখন পা বাড়াচ্ছি তখন আমার পা উঠতেছে না, এর মধ্যেও কিন্তু চোখ খুলতেছে না, পা উঠতেছে না। তারপরে একটু বিচলিত হলাম বা ভয় পাচ্ছি যে কি ব্যাপার, আমার চোখ খুলতেছে না, পা উঠতেছে না, সব এত চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। তো আমাদের একটা রুম একটা বারান্দা, তো আমি থাকি রুমে আর যাদের আশ্রয় আশ্রিত তারা থাকে বারান্দায়। তো আমি তাদেরকে মা বাবা বলেই ডাকি আর কি, যেহেতু জন্মের পর আমার মা বাবাকে দেখি নাই, তাদেরকে দেখে বড় হয়েছি, তারাই আমার মা বাবা এরকম আর কি। তো আমি রুম থেকে বারান্দায় ডাক দিব যে আমার এমন লাগতেছে কেন, মা করে ডাক দিব, মুখ দিয়ে আমার কথা আসতেছে না। যখন মুখ দিয়ে কথা আসতেছে না তখন আরও বেশি ভয় ভিতরে ঢুকে গেল। আমি কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে, কিন্তু এটা অনুভব করতে পারতেছি আমি। আসে না, এখন একটা সুস্থ মানুষও যদি চোখ বন্ধ করে আমি এটা করব ওটা করব বা এখন এটা করব তখন এটা করব, এটা তো বোঝা যায়, এটা তো সবাই বুঝতে পারে। তো সেরকম আমি চোখ খুলতে পারতেছি না ঠিকই, বাট আমি বুঝতে পারতেছি যে, অনুভব করতে পারতেছি, ফিল করতে পারতেছি যে আমার এগুলো হচ্ছে। আমি চোখ খুলতে পারতেছি না, আমি পা তোলার চেষ্টা করতেছি, পা তুলতে পারতেছি না, আমি মুখ দিয়ে কথা বলার চেষ্টা করতেছি। দাঁড়ায় থাকা অবস্থায় নাকি বিছানায় শোয়া অবস্থা? না দাঁড়ায় থাকা অবস্থা। ওই যে পড়ে গেলাম, পড়ে গিয়ে এগুলো সায়েন্সের ব্যাখ্যা আছে, অনেকে বলে বোবা ধরা, অনেকেই বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করে, সায়েন্সের ব্যাখ্যা আছে এগুলো। আপনার যা হয়েছে তাই বলেন। হ্যাঁ আচ্ছা, ওটা তো শুনছি আমি যে ঘুমন্ত অবস্থায়, ঘুমে থাকা অবস্থায় যখন ওই কথা টথা বলতে পারে না বা হাত পা নাড়াচাড়া করে বা অন্য রকম করে, এটা তো এমন না, আমি তো ঘুমে না তখন, সেন্স আছে। হ্যাঁ আমি তো ঘুম থেকে উঠে দাঁড়াইছি, উঠে দাঁড়ে মেঝেতে পড়ে গেছি, মেঝেতে পড়ে গিয়ে আবার স্বাভাবিক দাঁড়াইছি। আমি দাঁড়াই মেঝেতে স্ট্রেট দাঁড়ায় আমার এগুলো হচ্ছে, আমি এটা একদম স্পষ্ট বলতে পারতেছি বা বুঝতে পারতেছি যে এরকম হচ্ছে। তো মুখ দিয়ে চোখ খুলতে পারতেছি না, হাত পা তুলতে পারতেছি না, তারপরে বাইরে যে কাউকে ডাকবো মা করে বা অন্য কাউকে ডাকবো এরকম ডাকতেও পারতেছি না। তারপরে খুব ভয় ভিতরে লাগতেছে। তারপরে কিছুক্ষণ পর আমি মানে চোখ খুলতে পারি না, কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার আশেপাশে একটা মানুষ আকৃতির ছায়া, এটা ফিল অনুভব করতে পারতেছি বা এটা অন্তর চোখে হয়তো দেখতে পারতেছি যে এটা দেখা যাচ্ছে, মানুষ আকৃতির ছায়া একটা আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছে। অনেক সময় হয় কি, দেখা গেছে আমরা চলতে চলতে রাত্রেবেলা যখন একা একা যাই, তখন চলতে মনে হয় যে আমার পিছনে বুঝি কেউ আছে, এরকম মনে হয় না? তো আসলে বিষয়টা এরকম হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে আমার চারিপাশে একটা ছায়া, মানুষ আকৃতির ছায়া ঘোরাঘুরি করতেছে। তো এইরকম অবস্থা থাকতে থাকতে হঠাৎ শরীর থেকে যেমন গোসল করলে পানি ঝরে যায়, তেমন শরীর থেকে গোসল করার মতো একদম আমার পানি বের হয়ে যাচ্ছে, ঘাম ঝরে যাচ্ছে। হ্যাঁ, ঘাম ঝরে যাচ্ছে।
তো ঘাম ঝরে যাওয়ার পরে হঠাৎ করে যেমন মানে আকাশ চমকে ওঠে, আকাশ চমকে উঠলে অনেকে ভয় পেয়ে কেমন করে ওঠে না, কেঁপে ওঠে আর কি। তো এরকম হঠাৎ করে আমার মনে হচ্ছে যে আমার মনে হয় আকাশ চমকে উঠলো, উঠার পরে আমি একদম সমস্ত শরীর ঝিকে মিকে উঠে মানে ভয়ে ধাম করে একদম মেঝেতে পড়ে গেলাম। তো মেঝেতে পড়ে যাওয়া অবস্থায় আমি মানে গলা কাটা মুরগির মতো, গলা কাটা মুরগিকে যেমন গলা কাটলে ছেড়ে দিলে যেমন হাত পা নাড়ায় হয়, তো এরকম মনে হচ্ছে যে মেঝেতে আমি মুরগির মতো আর কি হাত পা শুধু নাড়াচ্ছি। এরকম মনে হয় আমি এখন আমার জীবনটা বুঝি চলে যায়, এরকম একটা অবস্থা। আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে আমার জীবনটা বুঝি চলে যাচ্ছে, এটা মনে হচ্ছে, বা আমি বুঝতে পারতেছি আমার এই ঘটনাগুলা বা সব কিছু আমি বুঝতে পারতেছি। তো এরকম কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা এগুলো চলতে আসে, আধা ঘন্টা 40 মিনিট এরকম চলতে আসে, কিন্তু আমি কাউকে কোনো কিছু বলতে পারতেছি না। তারপরে মেঝেতে যখন পড়ে গেলাম, পড়ে যাবার পরে গলা কাটা মুরগির মতো ধরপড়াচ্ছি। কিছুক্ষণ পরে এটা একটু সাইলেন্ট হলো বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলাম। মানে মোট কথায় আমার অস্থিরতাটা বন্ধ হলো আর কি। বন্ধ হয়ে যাবার পরে আমি আবার স্বাভাবিকভাবে উঠলাম। স্বাভাবিকভাবে উঠে আবার ওই দাঁড়ায় থাকা অবস্থায় মনে হচ্ছে আমার ভিতরের নাড়ি ভুঁড়িগুলা সমুদ্রের ঢেউয়ের মতো ওলট পালট হচ্ছে, এরকম মনে হচ্ছে যে ভিতরে একদম নাড়ি ভুঁড়িগুলো একদম কেমন কেমন করতেছে, এরকম মনে হচ্ছে যে ওলট পালট করতেছে। তো এরকম কিছুক্ষণ হলো, হবার পরে আমি একটা সময় স্বাভাবিক অবস্থায় ফিরে আসলাম, বা আমার সেন্স আসলো বলতে আমি হাত পা নাড়াতে পারতেছি, আস্তে আস্তে চোখটা ঘুরলো। তারপরে বাহিরে যাচ্ছি আর কি। তো বাহিরে যাওয়া অবস্থায় আমার খুব বাথরুমের চাপ আসে। তো বাথরুমের চাপ আসাতে বাথরুমে যাই আর কি। বাথরুমে যায় আমি মানে প্রস্রাবের জন্য প্রেশার দিচ্ছি আর কি, যে প্রস্রাব আসুক, কিন্তু প্রস্রাব আসতেছে না আমার প্রস্রাব আটকে আছে, প্রস্রাব আসতেছে না। তখন ভিতরে তো তখন এটার অস্থিরতা অন্যরকম, আরো কোনো ক্রমে প্রস্রাব আসতেছে না। তো প্রস্রাব যখন আসতেছে না, বাসায় বললাম। বাসায় বলার পরে তখন আমি আমার ওই ঘটনাগুলো আর কি ফিল করতেছি বা বলতেছি বাসায়। আমার আম্মা আছে যে মা আমার একটু আগে ঘরে এরকম এরকম হলো বা এই ঘটনা হলো আর কি, এগুলো হলো। কয় কি বলো তুমি এসব, এগুলা বলতেছে। কারণ তখনও তো আমার কোনো চেঞ্জ আসে নেই, কারণ আমার একটা মানে এগুলো কি যেন একটা হয়ে গেল, এটা এরকম শুধু এইটুকুই জানা যে কি যেন একটা হয়ে গেল, তখন আমার সেন্স আসে নাই। তো এই যে বাথরুম আটকে আছে, এটা আসতেছে না, এটাই প্রবলেম। তো যখন এটা আসতেছে না, তারপর ওই অনেক চেষ্টা করতেছি, হচ্ছে না। তো পরে বাসায় বললাম, বাসায় বলাতে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল আর কি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ওরা তো ডাক্তার বিভিন্ন টেস্ট দিল, খুব স্বাভাবিক। আচ্ছা, টেস্টগুলো যখন দিল তখন টেস্টের মানে ব্যয়বহুল আর কি। যেমন মানে ওই টেস্টটুকু করানোর সামর্থ্য কিন্তু তখনও হয়ে ওঠেনি আমার বাবা মার, তখনও টেস্টটুকু সামর্থ্য হয়ে ওঠেনি। তো যা হোক, তো পরবর্তীতে এখন বাসায় আসলো, বাসায় এসে মামা আছে বা খালারা আছে, প্রতিবেশীরা আছে, সবাইকে একটু বলতেছে যে এই সমস্যা, একটু ডাক্তার দেখানো তো ইমিডিয়েটলি প্রয়োজন। তো একটু সবাই মিলে যা পারো যে আপাতত টেস্টটুকু করানো হোক বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক, প্রবলেমটা কি এটা দেখা হোক আর কি। হ্যাঁ, তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পরে টেস্ট দিল আর কি। টেস্টের রিপোর্ট দেওয়ার পরে বলে যে এটা তো কোনো কিছু বুঝতেছি না আর কি, এভাবে বলে যে এটার কোনো কিছু বোঝা যাচ্ছে না, রাস্তা তো সব ক্লিয়ার আছে, কিন্তু এটা হচ্ছে না কেন, এভাবে। তো আমাকে প্রেশার দেওয়ার জন্য বলে যে বারবার প্রেশার দাও। তো প্রেশার দিতে এরকম 2 দিন কেটে গেল, কিন্তু আমার বাথরুম প্লাস প্রস্রাব এটা ভিতরে আটকা। আমি খাওয়া নেওয়া তো বন্ধ, বা বাসায় যারা আছে তাদেরও একটা চিন্তা ভিতরে, বা কি অবস্থা, কি হলো, কেন এরকম। তো এরকম থাকা অবস্থায় হঠাৎ করে রাত্রবেলা আমি খুব অস্থিরতা, মানে আমি সহ্য করতে পারতেছি না। ওই যে বললাম যে আমার জীবন যায় এমন অবস্থা। তো আমি ওই বাথরুমের জন্য চাপ দিতেই আছি রীতিমতো। তো একটা সময় দেখা গেছে ওই খুব জোরে প্রেশার দেওয়াতে রাত্রবেলা একদম কি হয়েছে, আমার মানে জরায়ু
এবং জরায়ুর সাথে নারী একটা পেঁচানো ছিল আর কি, সে নারী সহ জরায়ু আমার একদম বাহিরে বের হয়ে আসে। ওহো, একদম পুরা জরায়ু সহ নারী আপনি তো বুঝতেন না যেটা জরায়ু বা ইউটেরাস, তখন তো বুঝতেন না, না, তখন তো যে কোনো বুঝতাম একটা না। মাংসপিণ্ড বের হয়েছে মানে এটা ভয়ঙ্কর একটা হ্যাঁ, ব্যাপার। আমি তো ভয়ে শেষ যে আসলে এটা কি হলো আমার। আমি তো মানে আবার মনে করতেছি কিরকম যে ওই যে বলতো এর আগে যখন আমার ছেলের সাথে রিলেশন ছিল থাকা অবস্থায় এটা হলো যে কনসেপ্ট ও করছি আচ্ছা, কি করে না, ফেললে এটা বেবি বের হয়ে যাবে হ্যাঁ, এরকম কিছু আমি একটা। মনে করছি এটা বুঝি এটাই, ও, এরকম মনে করতেছি। ওকে। তো যা হোক, ওটা বের হয়ে যাবে মানে ওটা একদম ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ওটা ক্লিয়ার হচ্ছে না। পরে আমি ভাবিকে ডাকলাম বা যারা আছে তাদেরকে ডাকলাম, ডাকার পরে তারা তো দেখে তারা অভিজ্ঞ মানুষ বা এ বিষয়ে জ্ঞাত মহিলা মানুষরা, তারা জানে যে এটা জরায়ু। তো জরায়ুটা আমার বাইরে বের হয়ে আসে, তখন তো আমাকে নিয়ে কান্নাকাটি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। আল্লাহ মাফ করুক। হ্যাঁ, সবাই বলে এই যে এটা কি হলো, এটা কি হলো, এই মেয়ে বুঝি আর বাঁচবে না, এরকম বলে আর কি সবাই। তো যখন এভাবে বলে পরে আবার ইমিডিয়েটলি আমাকে রংপুর মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, ওই সময়টাতে নিয়ে যাওয়ার পরে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরে এমন একটা পজিশন যে ওই জরায়ুটা এখন পরে আর কি মেডিকেলি রিপোর্টে আসছে যে একটা চর্বি জাতীয় জিনিস এসে ওই প্রেসার দেওয়াতে ওইটা একদম বাইরে আউট করে দিয়ে চর্বি জাতীয় জিনিসটা এসে একদম ভিতরে ব্লক করে দিছে। এটা আর ভিতরে কোনোভাবে প্রবেশ করা পসিবল না, এটা মানে ডাক্তারি রিপোর্ট বলতেছে আর কি, যে হরমোন থেকে এটা আসে বাইরে জরায়ুটাকে আউট করে দিয়ে এটা একদম ব্লক করে দিছে জায়গাটা, যার জন্য এটা আর ভিতরে দেওয়া পসিবল না। এখন ভিতরে দিতে গেলে কি করতে হবে, অপারেশন করতে হবে, ওকে, এটা বললো। তো এখন অপারেশন কে দিবে, ওরা দিবে কিনা বা কে দিবে কিনা, বা অপারেশনের তো একটা ব্যয় আছে, ডাক্তার তো আর এমনি এমনি এগুলো করবে না। রাইট, এবং একটা মেয়ের জরায়ু না থাকা মানে হচ্ছে সে বেবি কনসিভ করতে পারবে না। হ্যাঁ, কি ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এরকম অবস্থায় যখন ওই আমার কিন্তু এর মতো অবস্থায় আছে, আবার আস্তে আস্তে ব্লিডিংও হচ্ছে, এ মতো অবস্থা এভাবেই আছে আমার। অপারেশনের মানে যেটা দরকার, টাকা পয়সার দরকার, ডাক্তার পাচ্ছে না, প্লাস অপারেশন করতেছে না, এরকম ওরাও ফেলে রেখেছে। হ্যাঁ, ফেলে রাখছে এভাবে। তো যখন ফেলে রাখছে পরে বাসা আসলো, আমাকে ভর্তি দিল আর কি। ভর্তি দেওয়ার পরে বাসা আসলো, বাসায় এসে চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল যারা, তাদেরকে বলার পরে তারাও হেল্প করলো। তারপরে দেখা গেছে গ্রামের কিছু ছেলেপেলেরা হাট কালেকশন যেটাকে বলে আর কি, সবাইকে বললো যে এই প্রবলেম, আসলে কিছু হেল্প করেন, চিকিৎসা দিতে হবে বা চিকিৎসা করতে হবে। তো তখন পরে ওখান থেকে আর কি ওরা পারলো না পারা অবস্থায় আমাকে ঢাকায় আর কি পাঠানো হলো হসপিটালে। প্রিয় শ্রোতা, এখানে একটু বলে রাখি, আপনাদেরকে ইন্টারাপ্ট করছি, মাফ করবেন। গল্পটা খুবই ইন্টারেস্টিং লাগছে আপনাদের কাছে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসলে কিন্তু ওকে দেখতে পাবেন, এবং ওনার পুরো গল্পটাই আমি ইউটিউব ভার্সন করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আপনারা যদি ওকে দেখতে চান ভিডিও আকারে, এটা কিন্তু আছে। এবং ওনার যেই মেয়ে বয়সের যে ছবিটা, উনি আমাদের জন্য একটা ছবি নিয়ে এসেছেন আজকে, রাইট? ওনার যখন মেয়েলি অবস্থার যে ছবিটা, নাজমা তো এখন নয়ন হয়েছে, আপনারা গল্পের ট্রান্সফরমেশনের মধ্যে রয়েছেন। তো এগুলো সব আমার ভিডিওতে আছে, আপনারা গেলে ওখানে দেখতে পারবেন। আমার যেখানে গেলে আপনারা দেখতে পারবেন সেই ইউটিউবের ঠিকানাটা বলছি, www.youtube.com/RJKibriya FM। আমি আবারও বলছি, www.youtube.com/RJKebriaFM। চ্যানেলটি আছে কিব্রিয়া আরজে নামে, এটা ইউটিউবে ভেরিফাইড চ্যানেল। আপনারা ওখানে গিয়ে অবশ্যই ওনাকে দেখতে পারেন, এবং একই সাথে আরও অনেক ভিডিও আছে ওখানে চাইলে আপনারা দেখতে পারেন। এবং ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি চান, আমি আপনাকে মানে বলবো না যে বিনীতভাবে রিকোয়েস্টও করবো না, ইফ ইউ ওয়ান্ট, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আচ্ছা, জি বলেন। তারপরে তখন হাট কালেকশন বা সবার কাছে হেল্প নিয়ে আর কি গেল ডাক্তারের কাছে। যাওয়ার পরে ওখান থেকে তাদের পক্ষেও এটা সম্ভব ছিল না, যে অপারেশনটা খুব ক্রিটিক্যাল ছিল। হাট কালেকশন মানে হাটের মধ্যে পয়সা তুলেছে আপনার জন্য, মানে বাজারে দোকান যেগুলো থাকে তাদের কাছ থেকে আর কি একটা হেল্প, যে সাহায্য করেন অসুস্থতার জন্য চিকিৎসা দেওয়া হবে। তখন আর কি কিছু টাকা হবার পরে আমাকে ওখানে যাওয়া হলো, আবার যেখানে ভর্তি দেওয়া হয়েছে। পরে ওনারা ওদের মাধ্যমে আসলে অপারেশনটা হয়নি বা ওরা করতে পারেনি। পরে আমাকে বলতেছে, ঠিক আছে, আমাদের দ্বারা এটা হয়তো বা হবে না, আপনারা ঢাকায় নেন। আচ্ছা,
তো পরে ঢাকায় নিয়ে আসছে। তখন আপনি ক্লাস 8 থেকে 9-এ উঠতেছেন হ্যাঁ। এইরকম সময়। হ্যাঁ। 8-এর পরীক্ষা মানে জেএসসি পরীক্ষার পরের যে হ্যাঁ। গ্যাপটা, এই সময়ের ঘটনা এগুলো। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। তারপরে এভাবে চলতেছে, চলার পরে আমাকে ঢাকায় নিয়ে আসা হলো। ঢাকায় নিয়ে আসে চিকিৎসা দেওয়া হলো। চিকিৎসা দেওয়ার পরে এখানে ওই একই অবস্থা। পরে কি করলো, মানে ওই ডাক্তারিভাবে কোনোভাবে আর কি না, মানে জরায়ুটা কেটে ফেলা হলো। ইউটেরাসটাকে ফেলে দিল? হ্যাঁ, জরায়ুটাকে কেটে ফেলা হলো। আপনাদেরকে ইনফর্ম করা হয়েছিল যে ইউটেরাসটা ফেলে দিলে কি হবে? হ্যাঁ, বলা হয়েছিল? প্লাস বলা হয়েছে যে এটা কোনোভাবে সম্ভব না। ঠিক আচ্ছা, আছে, এখন তখন তো আর কিছু করার এখানে নেই। জীবন মরণের প্রশ্ন হয়ে Right, দাঁড়িয়েছে। right. তখন তো আর পসিবল না যে এটাকে কোনোভাবে রাখি বা কোনো কিছু করি। যাই হোক, ওই জরায়ুটাকে কেটে ফেলা হলো। কেটে ফেলায় ওই জরায়ুর সঙ্গে যে নারটা ছিল আর কি, নার বলে যেটাকে, পেঁচানো ছিল, ওইটা খুলে দিয়ে ওই জরায়ু কেটে ফেলছে। তারপরে আস্তে 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 এটা অটোমেটিকলি ভিতরে চলে যায়। না, কিন্তু এখানে ইউরিনের তো একটা এক্সিট হওয়ার একটা ব্যাপার আছে। এতদিন তো আপনি কিভাবে আপনি কি করেছেন, মানে আপনার কি পেট ফুটো করে বা কোনো কিছু করে এটার ব্যবস্থা করেছিল নাকি ওইভাবেই আছেন? না, তো যখন আমার ওই যে জরায়ু বের হয়ে আসলো, মানে আমার সব ক্লিয়ার হয়ে গেল। ও, জরায়ু বের আসার সঙ্গে সঙ্গে আপনার সব ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, জরায়ু যখন বের হয়ে আসে তখনই আমার মানে বাথরুম প্রস্রাব সব ক্লিয়ার হয়। তখন শুধু থেকে সমস্যা ছিল ইউটেরাসটা কি করবেন, মানে ভিতরে নিতে পারতেছেন না। হ্যাঁ, তো যাই হোক, পরে যখন জরায়ুটা কেটে ফেলা হলো, কেটে ফেলার পরে নার যেটা ছিল ওটা আস্তে আস্তে ভিতরে গেল। যাওয়ার পরে তো এই জরায়ু কেটে ফেলাতে আরো বেশি ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেল, যে আমি বাঁচা না বাঁচার প্রশ্ন হয়ে দাঁড়ালো এখানে, যে আমি বাঁচবো না বাঁচবো এরকম। কেন? তো এটা জানি না কেন ডাক্তাররা পরে ওই জরায়ুটা কেটে ফেলাতে কি সমস্যা হয়েছিল সেটা আমার কাছে জ্ঞাত না। আমি তো ওই কেটে ফেলাতে আর কি পরে আমার জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ালো এখানে। আমি আইসিইউ এর মধ্যে 13 দিন ছিলাম। 13 দিন থাকা ঢাকা মেডিকেলে? হ্যাঁ, ঢাকা মেডিকেলে আইসিইউ এর মধ্যে 13 দিন ছিলাম আমি। আচ্ছা। তো 13 দিন থাকা অবস্থায় এই 13 দিনের মধ্যেই আর কি, মানে 13 দিন পরে যখন আইসিইউ থেকে আমাকে বের করা হলো, বা 13 দিন আইসিইউ এর মধ্যে থাকা অবস্থা আমি একটু ইমপ্রুভ হলাম। পরে ইমপ্রুভ হয়ে আমাকে বেডে দেওয়া হলো। তো বেডে দেওয়ার পরে আমি আমার শারীরিক চেঞ্জটা বুঝতে পারি। কিরকম? যেমন কীরকম চেঞ্জ এখানে বলি। চেঞ্জ বলতে কীরকম, যে আমি তো বরাবর ওয়াশরুমে যাওয়া আসা করতেছি প্রস্রাব পায়খানার জন্য, বা যাচ্ছি আর কি। তো যাওয়াতে বুঝি যে যখন আমি প্রস্রাব করি, প্রস্রাব করতে গিয়ে একটা মানে নারী অংশ, মানে এরকম নার জাতীয় একটা বাহিরে বের হয়ে আসতে চায়। ওকে, আচ্ছা, এরকম মনে হয় যে যখন প্রস্রাব করতে আসি তখন মনে হয় যে একটা নার জাতীয় কোনো কিছু। নার মানে আপনি বলছেন ইটস লাইক আ পাইপ বা নলের মতো কোনো কিছু? হ্যাঁ, নলের মতো কিছু, যে মানে বাহিরে বের হয়ে আসতে চায়। এখানে একটু ইন্টারাপ্ট করছি, ভিডিওতে যারা দেখছেন এবং একই সাথে অডিওতে যারা শুনছেন, প্লিজ আজকের এই এপিসোডটাকে আপনারা মেডিকেল সায়েন্সের জায়গাটা থেকে নেবেন। এগুলো বোঝানোর জন্যই আমরা এই জিনিসগুলোকে এক্সপোজ করছি, কারণ অনেকেরই অনেক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আই এম নট এ ডক্টর, আই এম নট এ ফিজিশিয়ান। উনি যেটা বলছেন সেগুলো যে একদম ফুল ইনভেস্টিগেট করে আপনাদের এখানে উপস্থাপন করা হচ্ছে তা নয়। আপনারা চাইলে ওনাকে সন্দেহ করতে পারেন, আপনারা চাইলে অবিশ্বাসও করতে পারেন, আপনারা চাইলে আপনাদের জায়গাটা থেকে পুরো গল্পটাকে বাদ দিয়ে দিতে পারেন, সেই সুবিধা আছে। আমরা আমাদের জীবন গল্পের ডিসক্লেইমারে সবসময় কথাটা বলি যে আমাদের জীবন গল্পের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে এটাই, যে যিনি এসে তার গল্পটা বলেন সেটা আমরা ইনভেস্টিগেট করি না বা করতে পারি না, বা আমাদের এখানে সীমাবদ্ধতা আছে। সুতরাং উনি যে কথাগুলো বলছেন সেগুলো অতিরঞ্জিত করে বলা, সেগুলো ভুল বলা, বা সেগুলো মিথ্যা বলা, কিংবা সেগুলোর মধ্যে অনেক কিছু যোগ বিয়োগ করা, সেগুলোর ব্যাপার হতেই পারে, এবং সেখানে আপনার অবিশ্বাসের বিষয় থাকতেই পারে। সুতরাং বিশ্বাস অবিশ্বাস একেবারেই আপনার নিজস্ব, এই বিষয়টা আমরা লিবার্টি দিচ্ছি আপনাকে। ওকে, বলেন। তারপরে ওই নলের মতো একটা বের হয়ে আসতে চায় এরকম মনে হয়। তো আমি পরে ডাক্তারের সঙ্গে বিষয়টা শেয়ার করি আর কি, বা আমার তখন তো আপনি মেডিকেলে আছেন? হ্যাঁ, তখন আমি মেডিকেলেই আছি। আমি মেডিকেলে এ টু জেড আমি 2 মাস 15 দিনের মতো ছিলাম আর কি। তো ডাক্তারের কাছে বললেন? হ্যাঁ, ডাক্তারের কাছে শেয়ার করলাম। তারপরে আবার ডাক্তার টেস্ট দিল আর কি, আবার নতুন করে টেস্ট। তো এই টেস্টগুলো দেওয়ার পরে এই টেস্টগুলো এখন কিভাবে আবার এই টেস্টগুলো করাবে, এটার সামর্থ্য তখনও ছিল না, এরকম অবস্থা। তো তারপরে আবার ওই বাসায় গেল, বাসায় গিয়ে আবার যে কোনোভাবে ম্যানেজ করলো আর কি, কারণ এখানে যেহেতু জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, একজন মানুষকে বাঁচানো ফরজ। তো বাঁচানোর জন্য যা করা লাগে আর কি,
বা বাসায় যা হয়তো কিছু কিছু অংশ বা কিছু জিনিসপত্র ছিল এগুলো অন্যের কাছে বিক্রি করলো, করার পরে আমাকে নিয়ে আসে দেওয়া হলো আর কি। তারপরে আমাকে ওই ডাক্তার টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে টেস্টের রিপোর্টে বলতেছে যে না, এটা কোনো সমস্যা না, এটা যে ওই যে জরায়ুটা কেটে ফেলা হয়েছে, জরায়ু কেটে ফেলা অবস্থায় এটার হচ্ছে বা এটা নার ওই নলটা বা নারী যেটাকে বলে নার যেটা ওটা ভিতরে গেছে বিধায় ওই বাইর হয়ে আসছিল, তো বাইর হয়ে আসাতে আবার ভিতরে চলে গেছে, যার জন্য রাস্তাটা ক্লিয়ার আছে, যখন প্রস্রাবের প্রেসার দিচ্ছে তখন এটা বাইরে আসতে চাচ্ছে, এরকম আর কি ডাক্তাররা বলতেছে বা ডাক্তারের রিপোর্টে এরকম বলতেছে। কিন্তু ডাক্তারের রিপোর্টও এখানে তখন এরকম মানে এটা কোনোভাবে ধরতে পারে না, ডায়াগনোজ করতে পারে না। তারপরে যখন এরকম হচ্ছে, হবার পরে আরও কিছুদিন যাচ্ছে, এভাবে আরও 1 সপ্তাহ বা 10 দিন গেল, যাবার পরে আমি মানে ওই বুঝতে পারি যে মানে মানে পুরুষ লিঙ্গের মতো আর কি, পুরুষ লিঙ্গের মতো বা ছোট বাচ্চা যেমন লিঙ্গ যেরকম সেই আকৃতি বা সেই রকম ধরন বোঝা যাচ্ছে উপরে, এটা যে উপরে এরকম একটা আকৃতি বোঝা যাচ্ছে। আচ্ছা, তো যখন বোঝা যাচ্ছে তখন ডাক্তাররা এটা বলল যে ঠিক আছে, এটা আমরা বিষয়টা দেখবো। তখন ওই ডাক্তাররা সেমিনার করলো আর কি, বোর্ড মিটিং করলো, বোর্ড মিটিং করে বিষয়গুলো ভালোভাবে দেখার সিদ্ধান্ত নিল আর কি, যে বিষয়টা যেহেতু অন্যদিকে যাচ্ছে এখন, যেহেতু এটা এরকম বোঝা যাচ্ছে এটা আসলে কি, তখন আমাকে নিয়ে ডাক্তাররা গবেষণা করে আর কি, বা বোর্ড মিটিং করে। মিটিং করার পরে আমাকে পরবর্তীতে দেখে, তারা বিভিন্ন টেস্ট করার পরে টেস্টগুলোতে দেখে যে এটা নাকি ওদের রিপোর্টে বলে যে হরমোন থেকে এটা এই প্রবলেমটা ডায়াগনোজ করলো যে এটা একটা প্রবলেম এবং হরমোন ইমব্যালেন্স হওয়ার কারণে বা যে কোনো কিছু হওয়ার কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে। জি জি ওকে, জি, হরমোন প্রবলেমের জন্য এটা আসলে এরকম। তো পরে ডাক্তাররা যখন বোর্ড মিটিং করলো, করার পরে আসলে তারা একটা সিদ্ধান্তে গেল যে আসলে বিষয়টা কি বা কি করা প্রয়োজন আর কি। তো তখন তাদের হাতে যখন আর কোনো ওয়ে ছিল না, তখন তারা কি বলল, আমাকে বলল যে হচ্ছে বাইরে যাওয়ার জন্য, দেশের বাইরে। হ্যাঁ, বলতেছে এটা তো আসলে খুব ক্রিটিক্যাল প্রবলেম, এর থেকেও মানে ওই শুরুতে যখন আমার জরায়ু অপারেশন করলো আর কি, কেটে ফেলার পর পরবর্তীতে এখন আবার একটা অপারেশনের নোটিশ করলো আর কি তারা, যে অপারেশন করতে হবে, এটাকে যদি দূরীভূত করতে চান, ঠিক আছে, এটা নাকি সম্পূর্ণ হরমোন থেকে মানে ফিজিক্যালি একটা প্রবলেম আর কি বলতেছে। তো আপনারা ও তো একজন মেয়ে মানুষ, তো মেয়ে মানুষ এখন ওর শারীরিক সমস্যা বা হরমোনের জন্য এটা একটা প্রবলেম, তারা এটা বলতেছে যে এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটা সমাধান করতে গেলে ওর অপারেশনের প্রয়োজন আছে, বা অপারেশনটা করতে গেলে অপারেশন দেখা গেছে অনেক ব্যয়বহুল এবং অনেক রিস্ক, পেশেন্ট মানে বাঁচতেও পারে আবার মরে যেতেও পারে, এরকম আর কি। তো তখন আমার বাবা মা বলে যে ঠিক আছে, আমাদের তো এমন কোনো সামর্থ্য নেই যেটার মাধ্যমে আমরা এটা করব। তো আমার মেয়ে যাই হোক মানে মানুষ আছে, এটা বলে যে মানুষ আছে। অনেক সময় অনেক জায়গায় আমরা শুনি যে আল্লাহ প্রদত্তভাবে অনেক কিছুই শুনতে পাই যে এটা এই জায়গায় অমুক এমন হয়েছে বা অমুক জায়গায় এরকম হয়েছে, অনেক কিছু শোনা যায়। তো যাই হোক, এটা আর কি তাদের ধারণা। তারা বলে যে আমার মেয়ে মানুষ আছে, মানুষ বাদে আর অন্য কোনো কিছু হয়নি, ও যা আছে তা থাক। এখন অপারেশন করতে গিয়ে যদি সে যেখানে যদি বাঁচা মারার প্রশ্ন হয়ে ওঠে, সে যদি বাঁচতেও না পারে, জীবনের সাথে এতটা যুদ্ধ করে এত দূর নিয়ে আসে আমরা কিভাবে তাকে হারাই, এটার চিন্তা করে আর কি। তো এই চিন্তা করাতে তারা সব কিছু ছেড়ে দিল, কাছে ঠিক আছে আপনারা ওইটা বাদ দিয়ে এদিকে কি করা যায়, আপনারা সুস্থ করতে যা লাগে সেটা করেন আর কি। মানে বিষয়টা হলো এরকম যে ওর শরীরে যে পরিবর্তনগুলো আসতেছে সেগুলো আপনারা ছেড়ে দেন, কিন্তু বাকিটুকু যতটুকু আপনাদের ওকে সুস্থ করার জন্য যা করা লাগে সেইটুকু করেন আর কি। তারপরে ডাক্তার বলতেছে যে না, ওটার অপারেশন প্রয়োজন আছে, এটা বলতেছে, কারণ সে একজন মেয়ে মানুষ, বা এখন মেয়ে মানুষ, ওর এই সমস্যা হরমোন থেকে এটা আসলে বিপরীত দিকে যাচ্ছে,
ডাক্তার বলতেছে যে এটা বিপরীত দিকে যাচ্ছে, মানে যেহেতু এটা বোঝা যাচ্ছে যে একটা পুরুষ লিঙ্গের মতো বা ছোট বাচ্চার বা আকৃতি। এমনও তো হতে পারে মানে যেটা গ্রো করছে সেটা একটা পর্যায়ে গিয়ে থেমে গেল মাঝামাঝি পর্যায়ে, সো না পুরুষ না মহিলা। হ্যাঁ হ্যাঁ, তখন হয়তো বা ডাক্তাররা এটা চিন্তা করে আমাকে আর কি ওইটা সলিউশন করে আর কি, আচ্ছা। যে অপারেশনটা করাই বেশি বেটার হবে, তাহলে একটা দিক থাকবে, ঠিক আছে, যে তার একটা দিক থাকবে, সে একজন মানুষ হিসেবে ছেলে হোক বা মেয়ে হোক একটা পর্যায়ে চলে যাবে। এখন তো তার পজিশন ভিন্ন রকম, আচ্ছা। এটা ভিন্ন দিকে চলে যাচ্ছে, হয় না, যারা আমাদের সমাজে থার্ড পারসন যারা আছে আর কি, তাদের আকৃতিও হতে পারে বা তাদের মতো হতে পারে, এরকম ভাবতেছে। ওকে। তো যার জন্য আর কি বলতেছে যে অপারেশনের জন্য, তা বলতেছে আমার বাবা মা বা ফ্যামিলি থেকে যারা আছে তারা বলতেছে এটা তো আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না এত টাকা ব্যয় করা বা এত কিছু করা। যা হোক, এর আগেও আমরা মানুষের কাছ থেকে সাহায্য নিলাম, ওর কাছ থেকে সাহায্য নিয়ে অনেক কিছু করলাম, বারবার তো আর মানুষ দিবে না। আপনি যে কেউ হোক একজনের কাছে আমি আজকে হাত পাতবো, 10 টাকা চাবো, আবার পরের দিন চাবো, আবার 10 টাকা দিবে, আবার পরের দিন চাইতে কি পারবো তার কাছে? আর তো চা সম্ভব না। তো এভাবে বললো, বলার পরে ওরা ওটা ছেড়ে দিল, দেওয়ার পরে ঠিক আছে সমস্যা নাই, আপনারা যেটা চান সেটা হবে আর কি, আমরা প্রাথমিকভাবে যেটা চিকিৎসার প্রয়োজন আছে সেটা আমরা দিই, ওটা ওভাবে চলুক। তো ওরা ওইভাবে চিকিৎসা দিল, দেওয়ার পরে আমি কি করলাম, বাসায় কি ওখানে থাকা অবস্থায় আমার ক্রমাগত দিন দিন এটা আসলে বেড়েই চলছে। আচ্ছা, তো ওখানে ছিলেন আপনি কতদিন? ওখানে আমি 2 মাস, প্রায় 15 দিনের মতো 2 মাস 10-15 দিনের মতো আপনি ওখানে ছিলেন, তার মানে ওইখান থাকা অবস্থায় কি আপনার একটা চেঞ্জটা কি কমপ্লিটলি? হ্যাঁ, ওইখানে আমি যখন ওই যে বললাম আইসিইউ এর মধ্যে ছিলাম 13 দিন, আইসিইউ এর মধ্যে থেকে আমাকে যখন বের করা হলো, বের করার পরে আমার এই চেঞ্জটা আসে বা আমি বুঝতে পারি এই চেঞ্জটা। তো এটা কি একবারে কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাকে ওখানে রেখেছিল না নাকি? না না, এটা কমপ্লিটও হয়নি। আচ্ছা, তারপরে যখন এরকম হবার পরে ডাক্তার বলতেছে ঠিক আছে আমরা যতটুকু চিকিৎসা দেওয়ার ততটুকু দিচ্ছি। তারপরে তারা তাদের মতো চললো, চলার পরে চিকিৎসা দিল, দেওয়ার পরে ক্রমাগত আমার দিক থেকে এটা দিন দিন মানে বেশি হচ্ছে, বা আমার কাছে মনে হচ্ছে বা এটা একটা আকৃতি বা একটা মেয়ে বলেন বা একটা ছেলে বলেন যে আকৃতি, তখন আমার মানে ছেলের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা তো আকৃতির দিক থেকে গেল, কিন্তু আপনার মনোজাগতিক ব্যাপারটা কি ছিল? আপনি কি তখন নিজে থেকে মেয়ে মনে করতেন না ছেলে? না, আমি তখনও মেয়ে মনে করতাম নিজেকে। আচ্ছা, ইন্টারেস্টিং, ওকে, খুব ইন্টারেস্টিং। তারপরে এটা এভাবে চলে আসছে, তারপরে চিকিৎসা দিলে আমি সুস্থ হলাম আল্লাহর রহমতে। আর এখন আর আমার কোনো সমস্যা নাই, মানে এইটা ব্যতীত আর আমারও কোনো সমস্যা নাই। তো তারপরে ওখান থেকে ওই ছেলের সঙ্গে কি আপনার যোগাযোগ ছিল, যে ছেলেটার সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক? হ্যাঁ, ওর সঙ্গে যোগাযোগ ছিল। তখনও যোগাযোগ, আমি হয়তো বা চিকিৎসার জন্য বা শারীরিক সমস্যার জন্য বা এগুলো অসুস্থতার জন্য যোগাযোগ করতে পারিনি, সম্পর্কটা ছিল, ইভেন এখনো আছে। ওকে ওকে, আমরা সামনের দিকে যাই, এখনো আছে। আচ্ছা, যাই হোক, তারপরে আমাকে একটু আল্লাহর রহমতে সুস্থ হলাম, হবার পরে বাসায় দেওয়া হলো আর কি। বাসায় দেওয়ার পরে বাসায় যাওয়ার পরে আমার শারীরিক প্রবলেমটা আরো মানে আকার ভালো বড় আকার ধারণ করে, যেমন ধরেন মানে পূর্ণ আকার যেটাকে বলে। হ্যাঁ, পূর্ণ আকার, যে আমি মানে আমার গঠনে আমি একজন ছেলে মানুষ হয়ে গেলাম। এটা কতদিন লাগলো বা কত মাস লাগলো এটা কমপ্লিট হতে? এটা বেশি দিন হয়নি, এটা ওই যে যখন আমি হসপিটালে ছিলাম প্রায় 2 মাস 15 দিনের মতো, ওখান থেকে আসলাম, ওখান থেকে তো আমার সূচনা শুরু। যখন আমার জরায়ু কেটে ফেলা হলো, অপারেশন দেওয়া হলো, অপারেশনের পর থেকে আমার এই সূচনাটা শুরু। তো এই মতো অবস্থায় চিকিৎসা দেওয়া হলো, জাস্ট শারীরিক দিক থেকে আমাকে সুস্থ করে বাসায় পাঠানো হলো, কারণ ওখানে থাকলে যতদিন থাকবো তত ব্যয়। ঠিক আছে, কিন্তু ওখান থেকে আসার কয় মাসের মধ্যে আপনি কমপ্লিট একটা ফর্ম যেটাকে বলে কমপ্লিট চেঞ্জ? হ্যাঁ, এটা প্রায় আমি ওই এখানে বাসায় এসে আবারও ওই 1 মাস 15 দিনের মধ্যে মানে আমরা বলতে পারি যে 2 থেকে 3 মাসের মধ্যে আপনার পুরো ট্রান্সফরমেশনটা হয়েছে। ওকে, এরকম হয়ে গেছে। তো যাই হোক, পরে আমি বুঝতে পারলাম বা বাসায় যখন আসলাম, আসার পরে এটা এভাবে হলো। তখনও আমি মেয়ে মানুষের ভাবে মতো চলি, বা মেয়ে মানুষের লেবাস বা মেয়ে মানুষের, আমার মাথায় এত বড় চুল ছিল, আমার ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবেন। ছবিটা আমি দেখাচ্ছি, আমাদের দর্শকেরা আছেন তারা দেখতে, যদি এখন স্লাইডে আমি দেখাতে না পারি, আপনারা একদম গল্পের শেষ পর্যন্ত ওয়েট করবেন, আপনারা একেবারে গল্পের শেষে গিয়ে আপনারা ছবিটা পাবেন। হ্যাঁ, তো যাই হোক, আমার চুল এত বড় ছিল, পরে আমি সেভাবে চলতে আসি, চলার পরে একটা সময় এটা যখন আমি নিজে বুঝতে পারলাম যে আসলে আমার শারীরিক গঠনটা ছেলে মানুষ, বা আমি ছেলে মানুষ, এটা ইজিলি বোঝা যাচ্ছে।
একটা ছেলে মানুষের যৌনাঙ্গ আলাদা, মেয়ে মানুষের যৌনাঙ্গ আলাদা, বা আমি মেয়ে ছিলাম কেমন ছিলাম এটা তো বুঝি, বা এখন ছেলেদের না, যৌনাঙ্গ কিন্তু এখানে কেমন। একটা কথা আছে নয়ন, আচ্ছা, এখন আমি আপনাকে নয়ন বলেই সম্বোধন করি, যদিও কিছুক্ষণ আগে আমি আপনাকে নাজমা বলেছি। সেটা হলো যে এটা তো একদিনে হয়নি, 3-4 মাস একটা লম্বা সময় যদিও বলা যায়। হ্যাঁ, কিন্তু এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, তাহলে তো এটা আপনি মানে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছেন যে না আমি ছেলের দিকে যাচ্ছি, ছেলে হয়ে যাচ্ছি। হ্যাঁ। তার মানে তো আপনার একটা মানসিক প্রস্তুতি বোধহয় আগে থেকেই ছিল, পরিবারের সদস্যরা বসে বিষয়টা নিয়ে প্রিপেয়ার ছিল নাকি, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই ছিল, কারণ আমার এই সমস্যা তো যখন তারা দেখতে পারতেছে তখন অনেকেই, তারপরে এটা একটা সময় কি হলো, বাস্ট হয়ে গেল। মানে এটা ঘরের মধ্যেই ছিল, বাইরে কেউ জানতো না? হ্যাঁ, বাইরের কেউ জানতো না, কিন্তু আমি এই মতো অবস্থা আবার ওই আমার রেজাল্ট বের হলো আর কি, রেজাল্ট মানে জিএসসি রেজাল্ট। হ্যাঁ, জেএসসি রেজাল্ট বের হয়ে আমার ক্লাসে ভর্তি হওয়ার কথা, তখন আমার মানসিক অবস্থা সম্পূর্ণ আলাদা, কারণ আমার সব মানে অন্যরকম হয়ে গেছে, কারণ আমার শারীরিক সমস্যা বা আমার আদার্স অনেক প্রবলেমের জন্য আমি মাথা পুরাই হ্যাং হয়ে গেছে, আমি আর আমার মধ্যে নাই, এমন একটা অবস্থা। তো যাই হোক, পরবর্তীতে এটা কি করলাম, বাসায় জানালাম। বাসায় জানা অবস্থায় একদিন আমার বান্ধবী আর কি আমাদের বাসায় আসে, মানে আমি বাইরে থেকে মানে চিকিৎসা করে বাসায় সুস্থ হয়ে আসছে, আমাকে দেখার জন্য আসে আর কি, দুইজন, মানে একজন আসে পরপর, দুইজন পরে আসে আর কি। আসার পরে তখন আমি তাদের কাছ থেকে কোনো এক বিষয়ে তাদের কাছে আমি এটা শেয়ার করে ফেলি, যে কি জানি কথায় তাদের সঙ্গে শেয়ার করতে ফেলি যে আসলে এরকম আমার ঘটনাটা কেমন, মানে আমার কেমন জানি একটা শারীরিক চেঞ্জ, বা আমি এই জায়গাতে আমি ছেলে মানুষের মতো লাগে, ঠিক আছে। তখন ওরা বলে, কি বলিস তুই এসব আলতু ফালতু কথা কেন বলিস, এগুলো বলতেছে, তার মানে তোদের বিশ্বাস হয় না, না এরকম করে বলতেছে, কয় না আমার বিশ্বাস হয় না। তা ঠিক আছে, বিশ্বাস না হয় আমাকে মানে ফেস কর, মানে প্রুফ দেখা। হ্যাঁ, যে ফেস কর, চার্জ কর, যে আমি আসলে যেটা বলতেছি আমার কথার সঙ্গে কতটুকু মিল আছে আর কি। তখনও তো তারা জানতো আমি মেয়ে মানুষ, তারা আমাকে মেয়ে সার্চ করতে তো কোনো প্রবলেম না। তো কি এইসব বলে আজেবাজে কথা, দেখি তো এক পরে সার্চ করে দেখে যে হ্যাঁ, বিষয়টা আমি যা বলছি সেটাই, যে আমি সত্য। পুরুষ মানুষ, হ্যাঁ, এরকম, বা পুরুষ মতো বোঝা, যে স্পষ্ট এটা বোঝা যাচ্ছে। না রাইট। তারপর আচ্ছা, তারপরে ওরা এইটা দেখে চমকে গেছে, কয় কি এটা কেমন কথা, এটা কি দেখলাম আমরা, এরকম মনে করতেছে। বলা অবস্থায় এরা ওখান থেকে এক দৌড়, মানে আমি যে তাদেরকে ধরবো যে শোন এখন কাউকে বলিস না, বা এটা কি, বা আল্লাহ কি করতেছে না করতেছে এটা তো আমি বুঝতেছি না, কাউকে বলিস না, জাস্ট আমি তোদের সঙ্গে শেয়ার করছি, তোদের মধ্যে থাকা আপাতত, এইটুকু বলার আমি তাদেরকে সময় পাইনি। তো তারা দৌড়ে গিয়ে, মানে তার আতঙ্কিত একটা বিষয়, রাইট। তো আতঙ্কিত বিষয় দেখে সবাই আতঙ্কিত হবে, এটাই স্বাভাবিক। তো ওরা যখন ফেস করছে, করার পরে দৌড়ে বাসায় চলে গেছে, বাসায় গিয়ে ওদের মাকে বলছে, কয় মা এরকম নাজমান ও আমাকে এগুলো আজকে বলতেছে হঠাৎ করে, তা আমরা মানে কি বলি সেগুলো কথা দেখি, ফেস করতে গিয়ে তারা হ্যাঁ এরকম ওদের সর্বনাশ, এক কথা দুই কথা, এক কান দুই কান করে তো পুরো বাসায় যখন ওরা জানার পরে বলতেছে কি বলি সেসব, পরে ওরা আবার আমার বাসায় আসলো, ওর মা মানে আমার বান্ধবীর মা, ওরা আসলো আমার গ্রামের আর কি, গ্রাম প্রতিবেশী বান্ধবী, একই ক্লাসে পড়ি আর কি তারা। তো আসার পরে কয় কি এসব বলিস তুই উল্টাপাল্টা কথা, আর ও কি বলতেছে আমাকে গিয়ে এগুলা দেখি তো কি সমস্যা তোর, এগুলা বলতেছে। তারপরে ওরাও সার্চ করে, তো ওরা বেহুশ হয়ে যায় এমন অবস্থা। তারপরে এইভাবে বাসায় গেল, মহিলা মানুষ গ্রাম অঞ্চলে যা হয় আর কি, এক কথা কানাকানি করতে একটা সময় অল্প দিনের ভিতরে, এটা মনে হয় 4-5 দিন বা 1 সপ্তাহ, হাইস্ট 1 সপ্তাহের ভিতরে পুরা বিষয়টা বাস্ট হয়ে গেল। ইন দ্য মিন টাইম আপনি কি আপনার ওই মানে বয়ফ্রেন্ড যে বা প্রেমিক যে, তাকে কি জানিয়েছেন বিষয়টা? না, তার সঙ্গে আপনি মেয়ে হিসেবে কথা বলেন? আমি অসুস্থ আছি বা চিকিৎসা করতেছি এগুলো সে জানতেছে, বা মাঝে মধ্যে যখন কথা হতো 2-4 মিনিট যে আমি চিকিৎসার জন্য আসি বা আমি অসুস্থ আছি, এই সমস্যা, এগুলো সে জানে। আপনি তো তখন নিশ্চিত হয়ে গেছেন যে এর সাথে আমার ওই ধরনের সম্পর্ক রাখা সম্ভব হবে না। হ্যাঁ, কিন্তু আমি তাকে এগুলো কোনো কিছু জানাই। কেন জানাচ্ছেন না তখন? জানাচ্ছি না কারণ সে তো আমাকে লাভ করে, বা আমি তাকে লাভ করি, বা আমি জানাচ্ছি না এই কারণে যে মানে আমি কেন জানাতেই পারতেছি না, মানে যতদিন সম্ভব গোপন রাখি, পরবর্তীতে হয়তো জানাবো। ওকে, তো তারপরে কি হলো? লোকজন জানাজানি হয়ে গেল। তারপরে লোকজন যখন জানাজানি হয়ে যাওয়ার পর মানে
পুরা একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল গ্রাম অঞ্চলে। দেখা গেছে গ্রামে আমার এক প্রতিবেশী আছে, প্রতিবেশীর এক রিলেটিভ আছে, এ ফোনে বলতেছে আমাদের গ্রামে আমাদের পাশের বাড়ির এক মেয়ে এরকম ছেলে হয়ে গেছে। কয় কি বলিস? ও তখন ওর আত্মীয় কোথায় আছে তাকে ফোন করে যে আমার বোনের বাসায় এক মেয়ে আছে বা বোনের বাসার পাশে এক মেয়ে আছে, ও নাকি ছেলে হয়ে গেছে, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এগুলা বলতেছে। এভাবে এভাবে অনেক তার 2-1 দিনের ভিতরে মানে এত মানুষ, হাজার হাজার মানুষ আপনাকে দেখতে হ্যাঁ হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য আসে, যে একটা আত্মাধিক একটা ঘটনা শুনছে, যে আসলে আতঙ্কিত হওয়ার মতো অবস্থা কি আসলে দেখি। তো আমার তো শারীরিক কোনো সেন্স তখনও কিন্তু নাই, সরি মানে আমার বাহ্যিক যে সেন্সটা, আমার ভিতরের প্রবলেমটা হয়তো বা আমি মানে মেয়ে থেকে ছেলে হইছি বা মেয়ে থেকে ছেলে পরিণত হয়েছি। চেঞ্জ বলতে বোঝাচ্ছেন যে আপনার ফেস চুল কাটানো বা কোনো চুল বড় বড় এগুলো সব নরমালি আছে। তো সবাই আমাকে দেখতে আসে বলে কই কি এটা তো যে মেয়ে তো মেয়ে তো দেখতেছি, এখানে তো কোনো সেন্স দেখি না, এটা কি? তো পরে কি করে, পরে আমাকে যখন এগুলো আলোড়ন সৃষ্টি হয়ে গেল, মানুষ গ্রাম অঞ্চল আমাদের বাসায়, প্রত্যেকটা বাসা মানে গ্রামের রাস্তাপথ একদম মানে মানুষে ব্লক, এমন অবস্থা। আমি হলে তো আপনাকে টিকিট কেটে দেখার ব্যবস্থা করতাম। হ্যাঁ, তারপরে তো যা হোক, না ঠিক আছে, সমস্যা নেই, যা হোক তারপরে ওই অবস্থায় আসলে অনেকেই এগুলা তো তখন বিশ্বাস করার মতো না, কারণ কি বিশ্বাস করবো? তো একজন মেয়ে মানুষ দেখা যাচ্ছে, কিভাবে ছেলে বিশ্বাস বড় বড় সব মেয়েতে কাপড় পরে আছে। তো যাই হোক তারপরে এটা একটা সময় প্রশাসনের লোক জানলো, মানে আমাদের থানার লোক জানলো আর কি, যে বিষয়টা কি, এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। যে তারপরে ওখান থেকে লোক আসলো আর কি, লোক আসার পরে আমাকে মানে এই বিষয়গুলো চার্জ করলো, যে আসলে কি এখানে কি ঘটনা ঘটছে। তো যখন এগুলো ঘটনা ঘটার পরে ওরা আমাকে তাদের হেফাজতের জন্য নিয়ে গেল থানাতে। তো থানাতে নিয়ে যাওয়ার পরে আমাকে ওখান থেকে থানাতে কিছুদিন রাখলো আর কি। রাখার পরে এদিকে তো আলোড়ন চলতেইছে। তারপরে প্রশাসন তো আসে আসলে করার। ওই সময় কোনো স্থানীয় সংবাদপত্র বা সাংবাদিকেও যায়নি এরা? সাংবাদিক মনে হয় হ্যাঁ পরবর্তীতে গেছে আর কি, পরবর্তীতে গেছে। যাই হোক তারপরে আমাকে যখন থানাতে নিয়ে যাওয়া হলো, থানা থেকে আমাকে কোর্টে চালান করা হলো আর কি। কয়েকদিন পরের দিনে আমাকে আগের দিন থানাতে নিল, নেওয়ার পরে বিষয়টা আমাকে মহিলা পুলিশ দ্বারা চার্জ করলো আর কি, কারণ আমি তো তখনও মহিলা। আসলে কি বিষয়টা, যখন মহিলা পুলিশ দ্বারা চার্জ করলো তখন আসলে তারা তো দেখলো যে স্যার এই ঘটনা আসলেই সত্য। আসলেই সত্য। তখন তো আবার তখন ওই থানার ওসি ইসমাইল নাম ছিল স্যারের, ওই ইসমাইল স্যার ছিলেন আর কি। তখন তিনিও বিষয়টা আমাকে ফেস করলো, যে যেহেতু এখন তুমি ছেলে মানুষ, ওরা বলতেছে আসলে আমি নিজের বিষয়ে আমি নিজে কনফার্ম হতে চাই এটাতে আর কি। তারপর আমি এটার অনুযায়ী আমি চার্জশিট করব আর কি। কি বিব্রতকর বিষয়টা, মানে আপনি যেখানেই যাচ্ছেন আপনাকে সেখানে প্রুফ দেওয়ার জন্য এই ধরনের বিষয়টা ফেস করতে হচ্ছে। কেমন একটা আমার নিজের কাছে কেমন, আমার দেখেন শুরু থেকে আমার সবাই বা যারা আছে, আমি যাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতেছি, তারা সবাই জানুক বা দেখুক যে একটা মানুষের জীবনে কত দুঃখ কষ্ট শুরু থেকে, লাইফে জন্মগ্রহণ করার পর থেকে আজ অবধি কিভাবে দুঃখ কষ্টের উপরে চলতেছি বা কিভাবে চলে আসছে জীবনযাপন, বা কিভাবে জীবনযাপন করে জীবনের সঙ্গে যুদ্ধ করে আজও বেঁচে আছি পৃথিবীতে। জি নিশ্চয়ই। আমি সবসময় একটা কথা বলি, আমাদের প্রত্যেকটা জীবন গল্প থেকে কিছু না কিছু শেখার আছে, এবং আপনি যে কথাটা বললেন এটাকে আমি পরবর্তীতে আরো ইলাবোরেট করবো। আমি গল্পেই যাই। যে তারপরে কি হলো, থানা থেকে কোর্টে নিয়ে গেল, কোর্ট থেকে তারপরে থানাতে চার্জ করে যখন আমাকে দেখলো এই অবস্থা, তারপরে কোর্টে নিয়ে গেল। কোর্ট থেকে আবার সরকারিভাবে আমাকে টেস্ট করানোর জন্য দেওয়া হলো, টেস্ট। আচ্ছা। তারপরে এখানে ওই টেস্টের জন্য দেওয়া হলো, টেস্টে আমাকে নিয়ে যাওয়া হলো, টেস্ট করা হলো। তারপরে আমাকে ফরেনসিতে দেওয়া হলো, ফরেনসি থেকে আবার ওখানে বিভিন্ন টেস্ট করা হলো। তারপর ওখান থেকে পরমাণুতে দেওয়া হলো, রংপুর পরমাণুতে দেওয়া হলো। পরমাণু থেকে আবার হরমোন টেস্টের জন্য মানে যা প্রয়োজন, কারণ একটা বিশৃঙ্খলা ঘটে গেলে কিংবা একটা সমস্যা তৈরি হলে প্রশাসন এটার সমাধান কিভাবে চূড়ান্ত করবে সেটা তো তদারকি করবে কিংবা ভেরিফিকেশন করে, যেটা লাস্ট পর্যন্ত যেটা পাবে তারা তো সেটাই সলিউশন দিবে। দে নিড সাম ডকুমেন্টস, প্রথম কথা হচ্ছে এটা। এই কাগজগুলো কি আপনার কাছে আছে? এই কাগজগুলো আমার কাছে বাসায় আছে। রংপুরে আমার সবকিছু আছে। তো যাই হোক তারপরে
আমাকে কোর্টে দেওয়া হলো। কোর্ট থেকে তো এই যে বিভিন্ন এরকম টেস্ট করা হলো, ফরেন্সি থেকে মেডিকেলে দেওয়া হলো, মেডিকেল থেকে ফরেন্সিতে, ফরেন্সি থেকে পরমাণুতে। তারপরে বিভিন্ন টেস্টের রিপোর্ট আমার ওদের হাতে প্রায় 1 মাসের মতো আসলো, 1 মাস 17 দিন। আমার এটা একদম জেনুইন মনে আছে। পরমাণুতে কেন? হরমোন টেস্টের জন্য। পরমাণুতে কোন জায়গায় এটা? রংপুর। আচ্ছা, আই এম নট শিওর, আমি জানি না এর ব্যাপারে। যাই হোক। তারপর হরমোন টেস্টের জন্য গেছেন? হ্যাঁ, তারপরে সকল রিপোর্ট যখন তাদের হাতে আসলো, তাদের হাতে আসার পরে পরবর্তীতে এটা তখন ওই ডাক্তারি ইয়াতেও সেটা ফেস হয়ে গেল যে আসলে মানে সে এখন সম্পূর্ণ একজন ছেলে মানুষ। মানে 100% ছেলে? হ্যাঁ, সে 100% একজন ছেলে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলতে চলতে আপনাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো, আমি আরেকটি অনুষ্ঠান করি রেডিও আম্বার 102.4 FM এ। প্রতি শনিবার রাত 10টায় প্রচারিত হয় মাইক্রোফোন টেস্টিং 1024। হয়তোবা অনেকেই শুনেছেন, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সর্বপ্রথম মিউজিক রিয়েলিটি শো, গানের রিয়েলিটি শো, এবং 2019 সালের সেরা আম্বার ভয়েস আমরা খুঁজে বের করবার চেষ্টা করছি। সেখানে আপনি অডিশন দিয়ে সেখানে আপনি অংশগ্রহণ করে সেরা আম্বার ভয়েস হতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি খুব ভালো গান করেন কিন্তু সে অর্থে তেমন কোনো প্ল্যাটফর্ম কোথাও পাননি, তাহলে ছোট্ট একটা অডিশন দিতে হবে আপনাকে। ফোন করে আপনাকে গাইতে হবে একটা গানের 2টো লাইন বা 3টে লাইন আপনি আমাদেরকে গেয়ে শোনাবেন এবং আমরা আপনাকে ডাকবো, নিশ্চয়ই ডাকবো। ওকে, ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। যদি আপনি মনে করেন আপনার কণ্ঠ সারা দেশের মানুষের কাছে যাওয়া উচিত, আপনি সেরকম গাইতে পারেন, তাহলে যোগাযোগ করুন এবং অংশগ্রহণ করুন মাইক্রোফোন টেস্টিং 1024-এ, আমরা যেখানটায় ছিলাম। তারপর তো যাই হোক, এভাবে সকল রিপোর্ট দেওয়া হলো কোর্টের আমাকে 1 তারিখে ফালানো হলো। তারিখ অনুযায়ী আমাকে কোর্টে নেওয়া হলো। কোর্ট থেকে আমার সকল ইনফরমেশনগুলো দেখলো। দেখার পরে আমাকে আবার কোর্ট থেকে মানে দেওয়া হলো আর কি, ফেরত দেওয়া হলো। ফেরত দিয়ে আবার রিপোর্টগুলো ভেরিফিকেশন করবে আর কি। তো যাই হোক, তারপরে আমাকে কোর্টের কাগজপত্র সব কিছু যা দেখলো, দেখার পরে আমাকে ওখানেই কোর্ট থেকে আবার ওই নিয়ে যাওয়া হলো বাইরে। নিয়ে যাওয়ার পরে ওদের মতো করে আমাকে চুল কেটে দিল। আচ্ছা, চুল কেটে দিয়ে তারপরে লুঙ্গি, প্যান্ট, শার্ট, আমাকে ছেলে মানুষ লেবাস দিয়ে দিল। চুল কাটলো কে? চুল কাটছে ওদের লোকই, বা ওই মানে কোর্ট থেকে আমার নির্দেশ দেওয়া হয়েছে যে ওর চুল টুল কেটে দেওয়া হোক। মানে ও এখন মানে ছেলেদের মতো জীবনযাপন করবে? হ্যাঁ, এটাই কারণ ও এগুলো বলতেছে আর কি, যে ঠিক আছে ও তো এখন ছেলে, তাহলে ও কিভাবে মেয়ের জীবনযাপন করবে? ও ছেলে মানুষের মতো থাক, ওকে চুল টুল কাটাই দেওয়া হোক, তারপরে প্যান্ট শার্ট বা লেবাস যেটা, ও একজন ছেলে মানুষের মতো জীবনযাপন করুক। তো যাই হোক, কোর্ট থেকে আমাকে এটা আসলে ওইভাবেই চুল টুল কেটে প্যান্ট শার্ট পরে তারপরে 1 মাস 17 দিন 18 দিনের মাথায় আমাকে আসলে খালাস করে দেওয়া হয় ওখান থেকে। তো ওখান থেকে বাসায় আসলাম। বাসায় এসে তো আমি সবার কাছে ভিন্ন রকম হয়ে গেলাম। যে মানে আমি এখন ছেলে মানুষ, এটা সবাই জানতেছে। কিন্তু আপনাকে যে পুলিশে ধরে নিয়ে গেল, মানে পুলিশে ধরে নেওয়া যাওয়া বলবো না, পুলিশ আপনাকে সেফ কাস্টাডিতে নিয়েছে। তো পুলিশের জায়গাতে নিয়ে গেল, এটা তো অনেকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন যে আপনার কোনো মামলা হয়েছিল না আপনার, বা কোনো কিছু হয়েছিল কিনা যে কারণে পুলিশ আপনাকে নিয়ে গেল, কোর্ট ফেস করলেন, এরকম কিছুই না? না, জাস্ট আমাকে হেফাজতের জন্য নেওয়া হয়েছে আর কি। বিষয়টা যেহেতু বিশৃঙ্খলা বা বিষয়টা এরকম শোনা যাচ্ছে, তো আসলে এটা তো এভাবে আইনের লোক তো এটা এভাবে করতে দিবে না, বা নিশ্চয়ই এটা একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এটার জন্য জাস্ট আমাকে এভাবে করা হয়েছে আর কি। এখন সেখান থেকে আমাকে দিল, তখন থেকে আমি একজন ছেলে মানুষ বা ছেলে মানুষের মতো জীবনযাপন করতেছি। ঠিক আছে, এখানে আর একটা পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে আমি যদিও বা শারীরিক দিক থেকে ছেলে মানুষ, কিন্তু মানসিক দিক থেকে না। যাই হোক, তারপরে আমি ওখান থেকে আসলাম। আসার পরে আবার তো পড়াশোনা চালু করলাম। পড়াশোনা রীতিমতো করতেছি। রীতিমতো করা অবস্থায় আর কোনো প্রবলেম আমরা হচ্ছে না, কারণ এটা সবাই জানে, সবার কাছে জানা যে বিষয়টা। ও এ থেকে আমি কলেজে বা স্কুলে যাওয়া আসা করতেছি, এখন আমি ছেলে মানুষ, এরকম আমার কোনো রকম কোথাও কোনো রকম প্রবলেম হচ্ছে না। বা আমাকে মানে ওই আমার যাইতে সংকোচ বোধ করতাম বিধায় আমাকে আমার কলেজ থেকে টিচার করে দেওয়া হয়েছে, যে আমাদের যাতায়াত রাস্তায় এক টিচার যাওয়া আসা করতো আর কি, স্কুলে যাতায়াত রাস্তায়। তো ওই টিচার প্রতিদিন নিয়ে যাওয়া আসা করতো আমাকে কলেজে। তো এভাবে আর কি পড়াশোনা করে আমি
অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করতে পারি। এখন দুর্ভাগ্যজনিত পড়াশোনাটা আমার স্টপ হয়ে গেছে। কেন? আর এই যে আর্থিক সংকটের কারণে, আচ্ছা। আর্থিক অনটন। আমি যাই হোক এত দূর পর্যন্ত পড়াশোনা করে আসছি শুধুমাত্র নিজের চেষ্টায়। আমার কোনো সলিউশন ছিল না, বা টিচাররা হেল্প করছে, এটা আমি অবশ্যই বলবো। আমার টিচার যারা ছিল তারা হেল্প করছে। আর একটা কথা আমি এড়িয়ে গেছি, সেটা হচ্ছে এই সময় কিন্তু আমার টিচাররাও এখানে ছিল। যখন আমার এই যে মেডিকেলগুলো করায় আর কি, মেডিকেল রিপোর্টগুলো নেয় বা বিভিন্ন ডাক্তারের কাছে নেওয়া হয়, তখন আমার স্কুলের টিচাররাও ছিল এখানে আর কি। আচ্ছা, আপনি স্কুলের টিচারও ইনভলভ? হ্যাঁ, ওকে। স্কুলের টিচাররাও ছিল। যাই হোক, পরবর্তীতে এভাবে তার মানে আপনার এলাকায় তো মোটামুটি এটা একটা আন্দোলন তোলা ঘটনা, মানে পুরোপুরি আন্দোলিত ঘটনা। হ্যাঁ, সবাই জানে এটা। হ্যাঁ, সবাই জানে। আপনার আজকের ভিডিওতে যারা দেখছে, এই মুহূর্তে ইউটিউবে যারা দেখছে, তারা সবাই মোটামুটি দেখে আপনাকে চিনে ফেলবে যে আপনি এই এলাকার এই ঘটনা। তো 10 বছর আগের গল্প না, এটা কত বছর আগের গল্প? না, 10 বছর না, এটা 2011 সালে। এখন কত হচ্ছে আর কি, এখন তো 8 বছর, মানে 8-10 বছর কাছাকাছি গেছে। হ্যাঁ, এরকম আর কি, 2011 সালে। তো এই 8 বছরে আপনি কিভাবে চলাচল করছেন? তো এখন আমি এই 8 বছরে চলাচল করতেছি কিভাবে বলতে, আমি চলাফেরা করতেছি। আমার লেবাসে ছেলে মানুষ, বা আমি নিজেও ছেলে মানুষ, বাট আমার মানসিক অবস্থার এতটুকু সেন্স আমি আজ অবধি পাইনি। মানে আপনি নিজেকে মেয়েই মনে করেন? হ্যাঁ, আমি নিজেকে মেয়ে মনে করি, বা নিজের চাওয়া পাওয়াগুলো বলেন, বা নিজের একটা ইচ্ছা বা আকুতি বা স্বপ্ন, একটা মেয়ে মানুষ যে স্বপ্ন দেখে, সংসারের স্বপ্ন। হ্যাঁ, সংসারের স্বপ্ন। তো আমার প্রতিটা মুহূর্তে এগুলা মনে হয় যে আমি একজন মেয়ে মানুষ, আমি মেয়ের মতো চলাফেরা করি, বা মেয়েদের সাথে ঘুরি ফিরি, বা ছেলেদের সঙ্গে মিশতে ভালো লাগে না, বা আমি এখন ছেলে মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে, উঠা বসা হবে, কিন্তু ছেলে মানুষের সঙ্গে চলতে গেলে, মিশতে গেলে আমার ফিজিক্যালি প্রবলেম আসে। রাইট। কারণ আমি তো জন্মগত সূত্রে একজন মেয়ে মানুষ। তো জন্মগত সূত্রে যেহেতু মেয়ে মানুষ, আমি ক্লাস 9, তখন প্রায় আমার বয়স 15 বছর বলতে গেলে। তো 15 বছর একটা মেয়ে মানুষ হিসেবে জন্ম থেকে চলে আসছে, বা তার চাওয়া পাওয়া, তার চলার শৈশবের গতি, পুরোটা সময়, হ্যাঁ, কিশোর তার বয়সের জীবনটা পুরোটা গড়ে সময়। উঠছে প্রায় এভাবে। রাইট। তাহলে সেটাকে সে কিভাবে চেঞ্জ করবে? তো আমি আসলে কোনো ক্রমেই আমি আসলে এটাকে চেঞ্জ করতে পারি না এখনো। এই জিনিসটাই জাস্ট আমাকে দুঃখ দেয়, বা এই জিনিসটাই আমাকে কষ্ট দেয়। আপনি কি ওই ছেলেটাকে, যাকে ওই সময়টাতে ভালোবাসতেন, আপনি বললেন যে এখনো তার সঙ্গে আপনার সম্পর্ক হ্যাঁ, আছে, তো বন্ধু হিসেবে আছে নাকি কি হিসেবে আছে? বন্ধু হিসেবেই আছে আর কি। তো তার সঙ্গে আমার এখন ইদানিং খুব একটা যোগাযোগ হয় না। আচ্ছা। তো সে তার মতো আছে, আমি আমার মতো আছি। তো এই যে মানসিক অবস্থাটা মেয়েটার মতো, কিন্তু শরীরটা ছেলেদের মতো মানে কি ছেলে, তো এই জায়গাটা নিয়ে কখনো একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া, একটা মনো ডাক্তারের পরামর্শ না, নেওয়া? আমি এগুলা নেইনি নেয়নি? কখনো। আপনার তো নেওয়া উচিত না? আপনার প্রয়োজন না? আপনি কি মনে করেন? নেওয়া উচিত, হ্যাঁ, কারণ আমার যেহেতু বা ওই সুবিধাটা ছিল না, হ্যাঁ, ওই ফ্যাসিলিটিটা পাননি আপনি। ভবিষ্যৎ আছে, বা ভবিষ্যতে একটা মানুষ, হয়তো আমি মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে থাকবো, আমার তো একটা সাপোর্ট প্রয়োজন আছে, বা প্রত্যেকটা মানুষের একটা সাপোর্ট প্রয়োজন থাকে। মা বাবা থাকে, ভাই বোন থাকে, বা হাজব্যান্ড থাকে, বা ওয়াইফ থাকে, বা সন্তান থাকে, যাই হোক, যে কেউ কোনো না কোনো সাপোর্ট থাকে। তো আমার লাইফে তো আসলে এরকম কোনো সাপোর্ট নেই। আমার মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, বা নিকটতম ভালো কোনো বন্ধু নেই, বা এখন যে আমি এই অবস্থায়, আমি যেভাবে আছি, আল্লাহ যেটা করছে তার ইয়েতে, আমি হ্যাঁ, তার মর্জি, আমি আসলে সেরকম হই, সেভাবে আমার সব কিছু হোক। কিন্তু আমি অনেক চেষ্টা করি যে আমি নিজে একজন ছেলে মানুষ, আমি ছেলে মানুষের মতো চলাফেরা করি, খাই দাই, ঘুমাই, বা ছেলে মানুষের সাথে উঠি বসি, আমার সব কিছু ছেলে মানুষের মতো হোক। কিন্তু এটা কোনো ক্রমেই আমি করতে পারি না। মানসিক দিক থেকে আমার মানসিক দিক থেকে কখনোই আসে না যে আমি একজন ছেলে মানুষ, বা আমি এখন ছেলে মানুষ, বা আমার ছেলে হিসাবে সব কিছু একুরেট, বা আমি ছেলে মানুষ হিসাবে একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ, ছেলে মানুষ। তো আমার একটা মানসিক দুর্বলতা হবে মেয়েদের প্রতি, বা আমি মেয়েদের প্রতি আকৃষ্ট হব, ন্যাচারালি যেটা বিষয়, যে মেয়েদের প্রতি আকৃষ্ট হব, আসলে এরকম না। আমি এখন যে মেয়ে মানুষ, মানে আমি এখন ছেলে মানুষ, তো আমার এখনো মেয়েদের মতো। আপনি ভেতরটা বলছেন যে ভেতরটা আপনার অনুভব হয় আপনি একজন নারী, আপনি একজন মেয়ে, এরকম মনে হয়। ঠিক আছে। আমি বিষয়গুলো নিয়ে যে আপনাকে প্রথম উপস্থাপন করা এই জীবন গল্পে তা না। আপনি যদি আমার এই অনুষ্ঠান নিয়মিত শুনে থাকেন, তাহলে দেখবেন যে এখানে অনেকেই এসেছেন ইন্টারসেক্স, এবং শুধু তাই না, তারা তাদের কথাগুলো মন খুলে এখানে বলেছেন। আমি সে বলার সুযোগ দিয়েছি। আমি সবসময় একটা কথা বলি, এটা হচ্ছে
সবার মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম। আমরা সচেতনভাবে চেষ্টা করি যিনি বলছেন তার কথায় যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হন, তার কথায় কোনো কমিউনিটি যাতে করে আঘাতপ্রাপ্ত না হয়, এবং একই সাথে তার কথায় কেউ যাতে হেয় না হয় এবং তার কথায় কেউ যাতে দোষী প্রমাণিত না হয়, এই বিষয়গুলো আমরা সচেতনভাবে অ্যাভয়েড করার চেষ্টা করি। ইন এ কমপ্লিট প্রোগ্রামে আমরা চেষ্টা করি যে একটা পুরো গল্প থেকে একটা মেসেজ যেন দেওয়া যায়। তো আপনি আজকে এই গল্পটা কেন বললেন আমাদের রেডিওতে? এই যে খুবই ইন্টারেস্টিং, মানুষ খুব মনোযোগ দিয়ে শুনেছে আজকের এই গল্পটা, যারা দেখেছে। তো এটা আমি জানি যে আমাদের স্বাভাবিকতার বাইরে যেটা ঘটে সেটার প্রতি মানুষের তীব্র আকর্ষণ থাকে। আপনার সাথে যেটা ঘটেছে এটা স্বাভাবিক ঘটনা না, হয়তো খুব কমই ঘটে সমাজে, খুব অল্প স্বল্প রেশিওর জায়গা থেকে হয়তো খুবই কম, সেই জন্যই এটা একটা অস্বাভাবিক ঘটনা বলেই অনেকে মেনে নেবেন। তবে এই ইউনিভার্সে অনেক অস্বাভাবিক ঘটনাই খুবই স্বাভাবিক ঘটনা। তো আপনি কেন বললেন আসলে? তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে আমাদের সমাজে যে এখন অনেক ছেলে মেয়ে আছে যে সামান্যতম কোনো দুঃখ কষ্ট আসলে মানে জীবনের হাল ছেড়ে দেয়, বা দেখা গেছে কি যে সামান্য কোনো কষ্ট পাইলে মানে আপসেট হয়ে পড়ে, অনেকে আছে দেখা গেছে আত্মহত্যা পর্যন্ত করে। তো আসলে মানুষের জীবনের দুঃখ কষ্টটা সারা জীবন হয়তো বা থাকে না। এখন আমার জীবনের যেগুলো ঘটনা এগুলোর সঙ্গে তো কারো জীবনের মিল হবে না, তো আমি আমার ঘটনাটাকে মিন করে আমি সবার কাছে এটা শেয়ার করলাম এই জন্যে যে আসলে দেখেন আমার জীবনটা বা আমার লাইফ স্টোরিটা, যে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো জন্ম থেকে আজ অবধি পর্যন্ত বা ভবিষ্যতে আরও কি হবে। আমি তো জন্মের পরে যখন আমি অসুস্থ ছিলাম, বিভিন্ন রোগে ভুক্তভোগী ছিলাম, একটা সময় সুস্থ হলাম, ভাবলাম আমার জীবনে বুঝি আর কোনো ঘটনা ঘটবে না। তারপরেও দেখেন আমার জীবনে তার থেকেও বড় দুর্ঘটনা ঘটে গেল। এখন আমি তো সেই কনফিউজ থেকে এখন আর ওটা আশা করতে পারি না যে আসলে পরবর্তীতে যে আমার জীবনে আর অন্য কোনো ঘটনা ঘটবে না, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, রাইট, আপনি যেটা বলতে চাচ্ছেন যে এত কষ্টে থেকেও আমি মানুষের মতো বাস করার চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমি এত দুঃখ কষ্টগুলোকে উপেক্ষা করে অহরহ দুঃখ কষ্টের সঙ্গে থাকা সত্ত্বেও মানে নিজের জীবনের সাথে যুদ্ধ করে আজও বেঁচে আছি বা বেঁচে থাকবো আল্লাহ যতদিন আছে, এইটুকুই আর কি। আমার এই গল্পটুকু শুনে সবাই যারা শুনতেছে বা যারা দেখতেছে তারা যাতে মনে করে যে একটা মানুষের জীবনে কত দুঃখ কষ্ট থাকতে পারে, নিজেরা যাতে করে কিছুটা হালকা হয়। এত দুঃখ কষ্ট থাকার পরেও একটা মানুষ নিজেকে কিভাবে সেফ রাখে।